আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ফাইনাল রিভিশন ব্যাচ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে অনেক 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 গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে রসায়নের চ্যাপ্টার নাম্বার 6, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তো আমি বলে রাখবো, অবশ্যই তোমরা যদি কেউ এই যে পর্ব 1 ছিল, আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 2। আর পর্ব 1 যদি তোমরা কেউ না করে থাকো, অবশ্যই তোমাদের সকলের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে পর্ব 1 করে তারপরে এই পর্বটা করে আসবে। এবং ফাইনাল রিভিশন ব্যাচের অলরেডি ইতিপূর্বে যে পর্বগুলো আপলোড করা হয়েছে ইউটিউবে, সেটা হচ্ছে পর্ব 1 থেকে শুরু করে পর্ব 2, পর্ব 3, পর্ব 4, পর্ব 5। এই পর্বগুলো তোমরা যারা না করে থাকবে, অবশ্যই আমি তোমাদেরকে রিকমেন্ড করব, অবশ্যই তোমরা সিরিয়াল অনুসারে ক্লাস করবে। অর্থাৎ লেকচার নাম্বার 1, লেকচার নাম্বার 2, লেকচার নাম্বার 3, এভাবে তোমরা সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো করবে। তো ঠিক আছে, তাহলে তোমরা দেখা যাচ্ছে যে আজকের ক্লাসে আমি যা কিছু পড়াবো সব কিছুই তোমরা বুঝবে ইনশাআল্লাহ। আর সিরিয়াল মেনটেন করে ক্লাস না করার অসুবিধা যেটা, সেটা হচ্ছে যে তোমাদের আজকের ক্লাসের অনেক কিছু না বোঝার সম্ভাবনা থেকে যাবে। এই জন্য আমি আগেও বলেছি, আরও একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই তোমরা সবাই সিরিয়াল অনুসারে ক্লাসগুলো করবে। ওকে, তো আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে প্রথমেই যে টপিকটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে মোল। মোল যে টপিকটা, সেটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। আচ্ছা, এবং আমি আগেও বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই আমি ক্লাসে যা কিছু পড়াবো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটা করবে। দ্বিতীয়ত হচ্ছে আমি যা কিছু লেখাবো তোমরা দ্রুত লিখে নিবে। আর তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমি যে ক্লাস শেষে যে এইচডব্লিউগুলো দিব সেগুলো তোমরা টাইমলি করবে। ঠিক আছে, তো প্রথমে আমি যেই টপিকটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে মোল। তো এখন প্রশ্ন হতে যাচ্ছে যে আমাদের মোল আসলে কাকে বলে। হ্যাঁ, তো তো আমরা খুব সেই ছোটবেলা থেকেই জানি যে মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে পদার্থ পরিমাপের যে একক সেটা হচ্ছে মোল। ঠিক আছে, এতটুকু লিখে নিবি। আচ্ছা, তো এখন আমি আশা রাখবো যে তোমরা সবাই লিখে নিয়েছো। তো এখন কথা হচ্ছে, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে ধরো 1 শতক কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড প্রশ্ন হলো যে কার্বন ডাই অক্সাইড কি পরমাণু নাকি অণু? অবশ্যই কার্বন ডাই অক্সাইড হচ্ছে অণু। কেন অণু? কারণ এটা একটা যৌগের অণু। কেন যৌগের অণু? কারণ হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড যেটা, এটা একটা যৌগ। কেন? কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন এটা একটা মৌল, আর এখানে অক্সিজেন আছে হচ্ছে 2টা। তো আমরা জানি যে একাধিক পরমাণু বা পরমাণুদের মানে সমষ্টি রূপে যে সত্তা আমরা পাই সেটা হচ্ছে যে যৌগ। ঠিক আছে, আর এই যে যৌগ থেকে হচ্ছে আমরা যৌগের অণু পাই। ঠিক আছে, তো কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা যৌগের অণু। ঠিক আছে, তো এখানে 1 শতক কার্বন ডাই অক্সাইড অণু যদি আমি বলি, 1 শতক কার্বন ডাই অক্সাইড অণু, তাহলে এইটা আমরা বলতে পারি যে 1 শতক কার্বন ডাই অক্সাইড অণু মানে হচ্ছে 100টি। আমাদের মোলের সাথে এই টপিকটা সম্পূর্ণ রিলেভেন্ট। মোল বোঝানোর আগে এই ব্যাপারটা বুঝো, তাহলে তোমাদের মোল বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো 1 শতক কার্বন ডাই অক্সাইড অণু মানে হচ্ছে 100টি কার্বন ডাই অক্সাইড অণু। আচ্ছা, ওয়েল, এখন আমি যদি তোমাদেরকে বলি যে 1 ডজন, হ্যাঁ, 1 ডজন অক্সিজেন অণু, 1 ডজন অক্সিজেন অণু। আচ্ছা, এখন কথা হলো এখানে এই অক্সিজেনের পর আমরা কেন অণু লিখলাম? এখানে অনেকে প্রশ্ন করে যে পরমাণু লিখলাম না কেন? কারণ আমরা তো দেখতে পাচ্ছি সব অক্সিজেনই আছে। না, এখানে অক্সিজেন তো আসলে একক রূপে পরিবেশে থাকে না, ও আসলে অক্সিজেন অণু হিসেবে থাকে। যদি কেউ অক্সিজেন গ্যাস বলে তাহলে অক্সিজেন অণু O2 হিসেবে থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে অক্সিজেন তো একটা নাই, এখানে অক্সিজেন আছে আসলে 2টা। ঠিক আছে, তাহলে এই যে একাধিক পরমাণু বা পরমাণু দ্বয় মিলে যে সত্তা আমরা পাই সেটা হচ্ছে অণু। ঠিক আছে, তাহলে এখানে পরমাণু হচ্ছে কয়টা? পরমাণু 2টা, অর্থাৎ একাধিক। যেহেতু এখানে একাধিক আসছে, তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে অক্সিজেন হচ্ছে এক্ষেত্রে অণু। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে শুধু হিলিয়াম,
হিলিয়াম তো প্রকৃতিতে এইভাবে থাকে, মানে একক হিসেবে থাকে, নিষ্ক্রিয় গ্যাস। তাহলে হিলিয়াম হচ্ছে এই ক্ষেত্রে আমরা বলবো পরমাণু, ঠিক আছে। অপরদিকে হাইড্রোজেন ধরো প্রকৃতিতে এইভাবে থাকে, তাহলে আমরা বলবো যে হাইড্রোজেন এটা হচ্ছে অণু। আচ্ছা ঠিক আছে, আমি আশা রাখতেছি যে ছোটখাটো কনসেপ্ট যেগুলো আছে এগুলো ক্লিয়ার আমাদের সবার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে 1 ডজন অক্সিজেন অণু যদি আমি বলি তখন হবে কি, তখন হবে হচ্ছে যে 12টি অক্সিজেন অণু। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমি যদি বলি যে 1 শতক, ওই যে উদাহরণটা কিছুক্ষণ আগে দিছিলাম ওইটাই এখন রিপিট করতেছি, 1 শতক হিলিয়াম। এই যে হিলিয়াম কিন্তু এইভাবে যদি প্রকৃতিতে থাকে, এভাবেই প্রকৃতিতে থাকে হিলিয়াম একক একক হিসাবে বা একক রূপে। তাহলে এই যে 1 শতক হিলিয়াম যে আছে, এই 1 শতক হিলিয়াম একে আমরা বলবো পরমাণু, কারণ এতে একক রূপে আছে, ঠিক আছে। তো এই 1 শতক হিলিয়াম পরমাণু মানে কি, মানে হচ্ছে 100টি হিলিয়াম পরমাণু। আচ্ছা, তো ঠিক আছে, এই উদাহরণগুলো দেওয়ার পিছনে উদ্দেশ্য হচ্ছে আমরা মোলের যে কনসেপ্টটা আছে সেই মোলের কনসেপ্টটা বোঝার জন্য আমাদের এই উদাহরণ, ছোটখাটো 3টা উদাহরণ দরকার ছিল, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমি উপর থেকে একটু মুছি। তো তোমরা নিচে লিখবে, তো আমি উপরে লিখতেছি। তো একইভাবে আচ্ছা, এখন আমরা একইভাবে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে বলি যে 1 মোল হিলিয়াম, দেখো আমি বলছিলাম যে 1 শতক হিলিয়াম পরমাণু মানে হচ্ছে, আমরা শতক মানে সবাই জানি যে 100, তো 100টা হিলিয়াম পরমাণু। আবার 1 ডজন মানে আমরা সবাই জানি 12টা, তো 12টা অক্সিজেন অণু, ঠিক আছে। এখন আমি যদি প্রশ্নটা এইভাবে করি যে তাহলে 1 মোল মানে একইভাবে 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু, 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু মানে কি, যদি প্রশ্নটা আমি এইভাবে করি যে 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু মানে কি, ঠিক আছে, তখন হবে কি 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু মানে হবে 6.023 ইন্টু, দেখো আমরা এই শতকের যে মানে শতকের আলোকে যেভাবে আমরা উদাহরণটা দেখছিলাম, আমরা যদি মোলের সাপেক্ষে বা মোল বিবেচনা করে আমরা যদি কতটি অণু, মানে এক্ষেত্রে তো আমরা কার্বন ডাই অক্সাইড যেহেতু অণু, তাহলে আমরা অণুর সাপেক্ষে আমরা এখানে উত্তরে অণুই পাবো। আর যদি পরমাণু থাকতো, যেমন আমি পরে হিলিয়াম দিয়ে উদাহরণটা দিচ্ছি, তখন আমরা পরমাণুই পাবো। তো এখানে বলছে যে 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু, তাহলে মোল যদি বলে তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু, তাহলে মোল বিবেচনায় সবসময় মনে রাখবে, মোল বিবেচনায় অণুর ক্ষেত্রে একটা ম্যাজিক নাম্বার পরিমাণ আমরা অণু পাবো, আবার মোল বিবেচনায় পরমাণুর ক্ষেত্রে আমরা একটা ম্যাজিক নাম্বার পরিমাণ বা কোয়ান্টিটি বা একটা সংখ্যার আমরা পরমাণু পাবো, মানে পরমাণুর ক্ষেত্রে পরমাণু, অণুর ক্ষেত্রে অণু, আর একটা ম্যাজিক নাম্বার জাস্ট এই সমানের পর বসবে। এখন কথা হচ্ছে এই ম্যাজিক নাম্বারটা কি, মানে আমরা তোমরা যখন বড় ক্লাসে পড়বে তখন দেখবে যে এই নাম্বারটাকে মানে ম্যাজিক নাম্বারও বলে, সেটা হচ্ছে সেই সংখ্যাটা বা সেই নাম্বারটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। আমি আবারও বলতেছি 6.023 ইন্টু 10⁻23। আচ্ছা, তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু সমান সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি কার্বন ডাই অক্সাইড অণু। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা বুঝলাম। তারপর আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি যে 1 মোল, আমরা তো অণু দিয়ে একটা দেখলাম, তাহলে এবার একটা হচ্ছে পরমাণু দিয়ে দেখি। তাহলে আমরা যদি বলি 1 মোল হিলিয়াম, তো হিলিয়াম তো এখানে প্রকৃতিতে শুধু একক রূপে থাকে, মানে শুধু হিলিয়ামটা রূপেই থাকে, তাহলে এটা তো একটা পরমাণু। তাহলে এখানে আমরা বলবো যে 1 মোল হিলিয়াম পরমাণু, তো আমরা বিবেচনা করতেছি যে এককটা, সেটা হচ্ছে মানে আমরা বিবেচনা করতেছি যে বিষয়টাকে নিয়ে, সেটা হচ্ছে মোল। তাহলে মোল যেহেতু বলছে আর এখানে হিলিয়াম পরমাণু, তাহলে মোল বিবেচনায় যে সংখ্যাটা আসবে বা যে নাম্বারটা আসবে সেটাকে আমরা বলছিলাম যে একটা ম্যাজিক নাম্বার, মানে ওই সংখ্যাটা মোলের বিবেচনায় সবসময় ওই সংখ্যাটাই থাকে। যদি অণু হয় অণুর ক্ষেত্রে অণু, আর যদি পরমাণু হয় পরমাণুর ক্ষেত্রে পরমাণু বসবে, ঠিক আছে। তাহলে এখন দেখো 1 মোল হিলিয়াম পরমাণু, তাহলে হিলিয়াম পরমাণু যেহেতু, তাহলে এখানে টি হিলিয়াম পরমাণু এটা বসলো। আর কথা হচ্ছে 1 মোল, তাহলে 1 মোল আমরা জানি 1 মোল বিবেচনায় কি বসবে, সংখ্যাটা অলওয়েজ সেমই থাকবে, সেটা কি 6.023 ইন্টু 10⁻23। তাহলে দেখো অণুর ক্ষেত্রে অণু বসছিল আর পরমাণুর ক্ষেত্রে পরমাণু বসছে, কিন্তু 1 মোলের বিবেচনায় নাম্বারটা কিন্তু সেম রয়েছে।
ঠিক আছে। তো একইভাবে যদি আমাকে কোনো একটা আয়ন, সাপোজ কার্বনেট আয়ন, ধরো আমাকে যদি বলে যে 1 মোল CO3 2 মাইনাস, এটার নাম হচ্ছে কার্বনেট আয়ন। তাইলে এখন আমরা এখানে ধরো বলতে পারি আয়নের ক্ষেত্রে আবার এখানে আয়ন হবে টি কার্বনেট আয়ন, CO3 2 মাইনাস কার্বনেট আয়ন, কিন্তু নাম্বার বা সংখ্যা যেটা সেটা সেম থাকবে। সেই সংখ্যাটা কি? ওই যে বলছিলাম ম্যাজিক নাম্বার, কারণ অলওয়েজ সেটা কার্বনেট আয়ন বা সালফেট মানে SO4 2 মাইনাস সালফেট আয়ন যদি থাকতো 1 মোলের বিবেচনায়, তাহলে আমরা এই সেম নাম্বারটাই হইতো। সেই নাম্বারটা কি? 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, এই কারণেই হচ্ছে যে এই নাম্বারটাকে আমরা অনেক সময় ম্যাজিক নাম্বার বলে থাকি, বা এটাকে এটাকে মূলত অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। কিন্তু এই যে অলওয়েজ বা সর্বদা যে 1 মোলের বিবেচনায় সেম থাকে সংখ্যাটা, এই জন্য এটাকে ম্যাজিক নাম্বারও বলা হয়। ঠিক আছে, যখন ইন্টারমিডিয়েট বা বড় ক্লাসে পড়বে তখন অনেক বইতে এটাকে ম্যাজিক নাম্বার বলে উল্লেখ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো 6.023 ইন্টু 10⁻23D কার্বনেট আয়ন। আচ্ছা ঠিক আছে, তো আমি আশা রাখবো যে এতটুকু তোমরা লিখে নিয়েছো। তো কেউ যদি লেখা বাকি থাকে তাহলে দ্রুত লিখে নাও। ঠিক আছে, আমি নিচ থেকে এতটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, তো 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 আমরা এখান থেকে একটা সামারি বা হচ্ছে একটা কনক্লুডিং এ আমরা আসতে পারি। সেটা হচ্ছে সবাই লিখে নিবে, সেটা হচ্ছে অতএব আচ্ছা সবাই লিখে নিবে, সেটা হচ্ছে অতএব 6.023 ইন্টু 10⁻23 সংখ্যাটি পরমাণু অণু আয়ন পরমাণু অণু আয়ন ইত্যাদি সকল ক্ষেত্রেই আলাদা আলাদা 1 মোলের বিবেচনায় ব্যবহার করা হয়। আচ্ছা, এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। আচ্ছা, আচ্ছা তোমরা এতটুকু লিখে নাও, আমি একটু ওয়েট করতেছি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমি এতক্ষণ যা কিছু বলছি সেটার কনক্লুডিং হচ্ছে যে এটা লিখে দিছি। যেমন দেখো 6.023 ইন্টু 10⁻23 সংখ্যাটি পরমাণু অণু আয়ন ইত্যাদি সকল ক্ষেত্রেই আলাদা আলাদা করে 1 মোলের বিবেচনায় ব্যবহার করা হয়। যেমন এই যে 1 মোলের বিবেচনায় এই সেম নাম্বারটা ব্যবহার হয়েছে, 1 মোলের বিবেচনায় হিলিয়াম সেম নাম্বারটা ব্যবহার হয়েছে, পরমাণু ছিল পরমাণু, আলাদা আলাদা ভাবে বলা হয়েছে। তাহলে আলাদা আলাদা ভাবে আমরা হিসাব করতেছি। এখানে অণু ছিল, এখানে কার্বন ডাইঅক্সাইড অণু, এখানে হিলিয়াম পরমাণু ছিল, এখানে হিলিয়াম অণু, আবার এখানে কার্বনেট আয়ন ছিল, এখানে কার্বনেট আয়ন, বাট সংখ্যাটা কিন্তু সেম আছে 6.023 ইন্টু 10⁻23D। ঠিক আছে, তো এই সংখ্যাটাকে কি বলে? অ্যাভোগাড্রো সংখ্যা বলে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কনক্লুডিং এ মানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন আমি আশা রাখবো যতটুকু তোমরা লিখে নিয়েছো, আমি এটা ক্লিয়ার করে একটা নোট লিখে দেবো। তোমরা অবশ্যই নোটটা খুব দ্রুত লিখবে, এরপর আমরা ম্যাথে চলে যাব। আচ্ছা, তো এখন নোটটা আমি লিখে দিচ্ছি। তার আগে আমি একবার দেখতেছি যে সবকিছু ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা হ্যাঁ, সকল কিছু ক্লিয়ার আছে। ওকে, আমি নোটটা লিখে দিচ্ছি, সবাই নোটটা দ্রুত লিখে নিবে। সেটা হচ্ছে
রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর। রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর। পরমাণুর ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর এবং অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের এক মোল বলা হয়। তাকে ওই পদার্থের এক মোল বলা হয়। আচ্ছা, তো এটা তোমরা লিখে নাও, এরপর আমি বলছি যে ব্যাপারটা আসলে কি। ঠিক আছে, আমি আশা রাখতেছি তোমরা সবাই লিখে নিছো। দেখো নোটটায় বলা হয়েছে যে রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর। পরমাণুর ক্ষেত্রে তো আমরা পারমাণবিক ভরই পাবো, হ্যাঁ, এবং অণুর ক্ষেত্রে তো আমরা অবশ্যই আণবিক ভরই পাবো। হ্যাঁ, আণবিক ভরকে দেখো পরমাণুর ক্ষেত্রে তার পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে, এবং এটা দ্বারা এইভাবে বুঝেছি, এবং অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের এক মোল বলে। ঠিক আছে, তো এখন আমাদের উদাহরণ দিয়ে বোঝা দরকার। যেমন আমি একটা পরমাণু নিলাম, ফর এক্সাম্পল প্রথম যে উদাহরণটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। প্রথমে সাপোজ আমি প্রথমে একটা পরমাণু নিলাম, সাপোজ আমি লিখলাম হিলিয়াম। হ্যাঁ, তো এখন এই হিলিয়াম এটা তো একটা পরমাণু, কারণ এটা একক রূপেই আছে, এটা একটা পরমাণু। তাহলে এখন কথা হচ্ছে আমরা জানি কি হিলিয়াম যেহেতু পরমাণু, তাহলে অবশ্যই এর পারমাণবিক ভর হবে। তাহলে হিলিয়ামের আমরা কি জানি, হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4 হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা কি দেখছি যে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, ঠিক আছে, এবং এটাকে কিসে নিতে হবে, গ্রাম এককে নিতে হবে। তাহলে গ্রাম এককে প্রকাশ, তাহলে আমরা এই যে 4 আছে, পারমাণবিক ভর যে 4 আছে হিলিয়ামের, ঠিক আছে, একে যদি আমি 4 গ্রাম, অর্থাৎ 4 যে পারমাণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর যে 4, এই 4 কে আমরা যখন গ্রামে নিয়ে যাব, তখন এই 4 গ্রামকে আমরা লিখতে পারি যে এক মোল হিলিয়াম। হ্যাঁ, এক মোল হিলিয়াম পরমাণুর ভর, এক মোল হিলিয়াম পরমাণুর ভর হচ্ছে 4 গ্রাম। ঠিক আছে, এক মোল হিলিয়াম পরমাণুর, বা আমরা বলতে পারি যে এক মোল হিলিয়াম পরমাণুর ভর, বা আমরা বলতে পারি যে এক মোল হিলিয়াম ইকুয়ালস টু 4 গ্রাম। কারণ কি, এই যে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের এক মোল বলে। তাহলে এই সংজ্ঞা থেকেই আমরা কিন্তু বুঝতে পারতেছি, মোলের সংজ্ঞা থেকেই আমরা বুঝতে পারতেছি যে এক মোল হিলিয়াম পরমাণু অবশ্যই তার যেহেতু পরমাণু, তাহলে তার পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে আমরা যত গ্রাম পাবো সেই গ্রামটাই হবে এক মোল হিলিয়ামের ক্ষেত্রে ওই 4 গ্রাম পরিমাণ, অর্থাৎ তার পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করায় যেই সংখ্যা বা যেটা আমরা পাইছি সেই সংখ্যাটা হচ্ছে 4 গ্রাম। তো এই 4 গ্রামই হবে এক মোল হিলিয়াম পরমাণুর ভর। ঠিক আছে, এক মোল হিলিয়াম পরমাণুর ভর হবে হচ্ছে 4 গ্রাম। ঠিক আছে, তো সংজ্ঞা থেকে আমরা এটাই পেয়েছি। আবার আমরা একটা তো এটা ছিল আমাদের 1 নাম্বার উদাহরণ, আচ্ছা, তাহলে এখন আমরা 2 নাম্বার উদাহরণে যাই।
এবার আমরা তো একটা পরমাণু দিয়ে দেখলাম, এখন আমরা একটা অণু দিয়ে দেখি, যেমন কার্বন ডাই অক্সাইড। তো এখন আমরা কার্বন ডাই অক্সাইড যেহেতু অণু, তাহলে আমরা জানি কি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা বের করি। যেহেতু অণু কার্বন ডাই অক্সাইড, এজন্য অণু এই কারণে আসছে আণবিক ভর। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর যদি আমি বলতে যাই, তাহলে দেখো একটা কার্বনের আমরা কি জানি, এখানে সাইডে লিখি, একটা কার্বনের হচ্ছে যেহেতু এই একটা কার্বন পরমাণু, এর ভর হচ্ছে যে 12 গ্রাম, মানে এর ভর হচ্ছে 12, ঠিক আছে। প্লাস এখানে অক্সিজেন আছে 2টা, অর্থাৎ 2 ইন্টু একটা অক্সিজেনের ভর কত, একটা অক্সিজেনের ভর হচ্ছে 16, ঠিক আছে। তাহলে 16 দ্বারা গুণ করলাম, অর্থাৎ এখানে 32 প্লাস 12, দ্যাট মিনস 44। কত হলো? 44। আচ্ছা, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর এখানে ইকুয়ালস টু 44, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি, আমরা এখান থেকে কি বলতে পারি, এবং অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে, তাহলে আণবিক ভর আমরা কত পাইছি অণুর ক্ষেত্রে, কার্বন ডাইঅক্সাইড অণুর ক্ষেত্রে পাইছি হচ্ছে 44। তাহলে এই 44টি যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, তখন আমরা 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর, এক মোল কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমরা পাবো, যে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ সেটা আমরা পাবো। আর সেটা কত? সেটা হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটা, সেটাকে গ্রাম এককে যখন আমরা প্রকাশ করব, ওইটাই হবে তার 1 মোল কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ গ্রাম পাওয়া যাবে, যে পরিমাণ মানে মেজারমেন্টের রেসপেক্টে যে পরিমাণ আমরা কার্বন ডাইঅক্সাইড এর 1 মোল, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের 1 মোলে আমরা যে পরিমাণ পাবো, সেটা আমরা ওই 44 গ্রাম, সেটাই হবে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, বা 1 মোল কার্বন ডাইঅক্সাইডের যে ভরটা সেইটা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে 1 মোল, তো এইটাই আমরা এই সংজ্ঞা থেকে বুঝে নিছি, তাকেই ওই পদার্থের 1 মোল বলা হয়। আমি আশা রাখবো সংজ্ঞাটা ক্লিয়ার তো, এবং সংজ্ঞার আকারের এবং সংজ্ঞা থেকে আমরা যে কনসেপ্টটা আমরা জানতে পারছি, এটা আমি আশা রাখতেছি যে আমাদের সকলের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো তাহলে আমরা এখন বলতে পারি যে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর আমরা কত পাইছি, সেটা হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, বা আমরা বলতে পারি 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়ালস টু 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণু। আচ্ছা, তো এতটুকু তোমরা লিখে নাও, আমি কিছুক্ষণের মধ্যে বোর্ডটা মুছে দিচ্ছি। আচ্ছা, তো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, আমি একবার চেক করছি যে সকল কিছু ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, সকল কিছু ঠিক আছে। আচ্ছা, এবার আমি দেখা যাচ্ছে যে আরো কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করাই, তাহলে আমরা বলতে পারবো যে একইভাবে 1 মোল অক্সিজেন, একইভাবে তোমরা লিখে নিবে, তোমরা নিচে লিখবে, একইভাবে 1 মোল অক্সিজেন বলতে আমরা কি বুঝি, একইভাবে 1 মোল অক্সিজেন বলতে আমরা অবশ্যই বুঝবো অক্সিজেনের যে আণবিক ভরটা, সেটাকে গ্রাম এককে প্রকাশ করলে যেই পরিমাণ হবে সেই পরিমাণটাই। তাহলে সেটা কত? সেটা হচ্ছে 32 গ্রাম। 1 মোল কত? এখানে 2 × 16, মানে একটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 2 × 16, বা একদম ডিরেক্ট আমরা যদি লিখে দিই তাহলে হবে হচ্ছে 32। 1 মোল অক্সিজেন সমান 32 গ্রাম অক্সিজেন, কি 32 গ্রাম অক্সিজেন অণু, ঠিক আছে। তো এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন 1 মোল সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তো 1 মোল সোডিয়াম ক্লোরাইড যে আছে, তো একে আমরা কি বলতে পারি, হিসাবটা সাইডে করি। সোডিয়াম থেকে এখানে 1 ইন্টু সোডিয়ামের কত পারমাণবিক ভর কত 23, প্লাস ক্লোরিনের কত, ক্লোরিনের হচ্ছে 1 ইন্টু 35.5, দ্যাট মিনস এখানে 35 আর 3, তাহলে এখানে 38, হ্যাঁ 58, 58.5, তাহলে এখানে আমরা বলতে পারি যে 1 মোল সোডিয়াম ক্লোরাইড ইকুয়ালস টু 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। আমি আশা রাখবো যে মোলের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। তাহলে যদি ক্লিয়ার থাকি, তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে 1 মোল, আমরা কি দেখছি যে 1 মোল মেজারমেন্ট বা 1 মোল, এই যে 1 মোল পরিমাণ, এই 1 মোল পরিমাণের বিবেচনায় বা এই 1 মোল মেজারমেন্টের বিবেচনায় অলওয়েজ আমরা একটা
সংখ্যা লিখতে পারি, হ্যাঁ সেই সংখ্যাটা পরমাণুর ক্ষেত্রে আমরা বলছি যে পরমাণু বসাতে হবে এবং অণুর ক্ষেত্রে অণু বসাতে হবে, এবং সেই সংখ্যাটা কি, সেই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, বা আমি বলছিলাম যে এটা একটা ম্যাজিক নাম্বার। ঠিক আছে, সেই অ্যাভোগাড্রো সংখ্যাটা কি, সেই অ্যাভোগাড্রো সংখ্যাটার মান কত, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে এই যে 1 মোল অক্সিজেন, এই যে 1 মোল অক্সিজেন, এই যে মোল আছে এখানে, মোল মোল, তাহলে এই যে 1 মোল, এবং এটা কি অক্সিজেন অণু, এটা কি 1 মোল অক্সিজেন অণু। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি যে, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে 1 মোল, এখানে আমরা বলতে পারি অতএব দিয়ে 1 মোল অক্সিজেন অণু ইকুয়ালস টু, আমরা কি বলতে পারি, 1 মোল অক্সিজেন অণু ইকুয়ালস টু, আমরা দেখছি হ্যাঁ ঠিক আছে, সংজ্ঞা অনুসারে, মোলের সংজ্ঞা অনুসারে দেখছি যে অণুর ক্ষেত্রে আণবিক ভরটাকেই গ্রাম এককে প্রকাশ করলে যা পাওয়া যাবে ওইটি, মানে যে পরিমাণটা পাবো ওটাই হচ্ছে যে ওই 1 মোলের পরিমাণ। ঠিক আছে, তাহলে সেটা কত, সেটা হচ্ছে 1 মোল অক্সিজেন অণু হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। ওকে, ভালো। আবার আমরা কিছুক্ষণ আগে এটাও দেখছি যে যখন আমরা মোল বিবেচনা করব, এই মোল বিবেচনা করার ক্ষেত্রে অণুর ক্ষেত্রে অণুই থাকবে, ঠিক আছে, কিন্তু একটা ম্যাজিক নাম্বার দ্বারা এটাকে আমরা লিখতে পারবো, সেটা কত, সেটা হচ্ছে 6 পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, এবং সেটা, এবং আমাদের বুঝতে হবে সেটা কি অণু নাকি পরমাণু, সেটা অবশ্যই অণু, অণু, এই যে অক্সিজেন দুইটা আছে তার মানে এটা হচ্ছে অণু। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে 6.023 ইন্টু 10⁻23টি অক্সিজেন অণু। তো এই লাইনটা যদি বুঝে থাকো, কনসেপ্টের আলোকে আল্লাহর রহমতে আমাদের ক্লিয়ার, আমি আশা রাখতেছি আলহামদুলিল্লাহ। তাহলে এই কনসেপ্টটা আমরা বোঝার মাধ্যমে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তো এখন তাহলে আমি কি বলতে পারি, হিলিয়ামের ক্ষেত্রে, তাহলে আগেরটা ছিল অণু, তাহলে হিলিয়াম যদি একক হিসেবে আছে এটা হচ্ছে পরমাণু। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে 1 মোল হিলিয়াম পরমাণু, তাহলে হিলিয়ামের যে পারমাণবিক ভর ওই পরিমাণটাই তো হবে 1 মোল পরিমাণ। ঠিক আছে, তাহলে সেটা কত, সেটা হচ্ছে 4 গ্রাম হিলিয়াম। এবং আমরা কি জানি যে এই 1 মোলের সাপেক্ষে বা 1 মোলের রেসপেক্টে একটা নাম্বার আমরা বসায় দিতে পারবো, সেই নাম্বারটা কি, সেই নাম্বারটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি, এখানে কি ছিল, অণু ছিল নাকি পরমাণু ছিল, হিলিয়াম একটা ছিল, তার মানে পরমাণু, এতটি হিলিয়াম পরমাণু। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে অতএব 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু ইকুয়ালস টু, এই যে কিছুক্ষণ আগেই আমরা দেখছি 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কি, কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর পরিমাণ, যে পরিমাণটা ওটাই হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। আচ্ছা, তাহলে সেটা কত, সেটা হচ্ছে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, ভালো। তো এখন কথা হচ্ছে, তাহলে এই যে 1 মোলের বিবেচনায় আমরা কি বলতে পারি, একটা সংখ্যা বসাইতে পারি, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। সেটা কি, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি কার্বন ডাইঅক্সাইড অণু নাকি পরমাণু, অবশ্যই অণু। কারণ কি, কারণ হচ্ছে এই যে একাধিক মৌল বা মৌলদ্বয়ের সমন্বয়ে গঠিত হয়েছে, তাহলে 6.023 ইন্টু 10⁻23টি কার্বন ডাইঅক্সাইড অণু। তো আমি আশা রাখবো যে এই যে কনসেপ্টটা শেখানো হয়েছে, মোলের যে কনসেপ্টটা তোমাদের শেখানো হয়েছে, মোল এবং অ্যাভোগাড্রো সংখ্যা মিলিয়ে, হ্যাঁ মোলের যে কনসেপ্টটা আমরা শিখছি এতক্ষণ, আমি আশা রাখবো আমাদের সকলের এটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তো এখন তাহলে আমি একটা কাজ করছি, বোর্ডটা তোমরা কিছুক্ষণ লেখো এবং আমি এখন ম্যাথমেটিক্যাল উদাহরণে চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমি আশা রাখতেছি যে তোমাদের সবার ক্লিয়ার। আমি একবার চেক করবো যে বোর্ডটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, সকল কিছু ক্লিয়ার আছে আমাদের আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তো এখন যে ব্যাপারটা, আমি বোর্ডটা মুছে দিচ্ছি, এখন আমরা ম্যাথমেটিক্যাল উদাহরণে চলে যাব। আচ্ছা, তো প্রথম আমরা একটা ম্যাথমেটিক্যাল উদাহরণ দিয়ে শুরু করি, যেটা আমরা বলতে পারি যে এক্সাম্পল 1। আচ্ছা, এক্সাম্পল 1, প্রথমেই আমরা এক্সাম্পল 1 দিয়ে স্টার্ট করতেছি। এক্সাম্পল 1, আচ্ছা
তো এক্সাম্পল 1-এ দেখো তোমরা যে আমাকে বলছে হচ্ছে একটি পানি অণুর ভর কত, একটি পানি অণুর ভর কত। আচ্ছা, তো এখন কথা হচ্ছে সেটা হলো একটি পানি অণুর ভর কত। তো এখন আমরা সবাই জানি যে এখানে H2O বা পানি, এটা একটা যৌগ। তো যেহেতু যৌগ, তো এই যৌগ থেকে আমাদের কি আসছে, অণু আসছে। তো এখন বিষয় হলো যে একটি পানি অণুর ভর কত। তো এখন কথা হচ্ছে আমরা ইজিলি, আমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার। ওই যে তিনটাকে সমন্বয় করে যে 1 মোল সমান সমান সংজ্ঞা অনুসারে পাইছিলাম কত গ্রাম, আর ইকুয়ালস টু ওই যে অ্যাভোগাড্রো নাম্বার, এই তিনটাকে একত্র করে আমরা একটা সম্পর্ক দাঁড়া করাইছিলাম এক লাইনে, যে কনসেপ্টটা আমাদের ক্লিয়ার সকলেরই আছে আলহামদুলিল্লাহ। তো এই লাইনটা লিখে ফেললে আমাদের প্রত্যেকটা ম্যাথ করাটা একদম মারাত্মক ইজি হয়ে যায়। ঠিক আছে, তো চলো তাহলে আমরা দেখে নিই। তাহলে আমরা কি জানি যে 1 মোল পানি, 1 মোল পানির অণু, 1 মোল পানির অণু বা 1 মোল পানি অণু লিখতে পারো, সমান সমান আমরা কি জানি, দেখো পানির অণু যেটা সমান সমান 1 মোলের, 1 মোলের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি, আমরা জানি 1 মোলের সংজ্ঞা অনুসারে যে 1 মোল পানির অণু হবে, এই পানি যেহেতু এটা অণু, তাহলে এর আণবিক যে ভর, সেই আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণ। তাহলে সেটা কত, সেটা হবে হচ্ছে এখান থেকে, তাহলে আমরা আণবিক ভরটা বের করি। হাইড্রোজেন আছে 2টা, তার মানে আচ্ছা হাইড্রোজেন আছে 2টা, তার মানে 2 × 1, প্লাস অক্সিজেন আছে একটা, তাহলে একটা হচ্ছে 16, তার মানে হচ্ছে 18। তাহলে এই 18 যেটা আছে এটা কি, এটা হচ্ছে আণবিক ভর। তো এই আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করি, অর্থাৎ 18 গ্রাম। তাহলে এই 18 গ্রাম হবে হচ্ছে 1 মোল পানির পরিমাণ। ঠিক আছে, 1 মোল পানি ইকুয়ালস টু 18 গ্রাম পানির অণু, এটা আমরা বলতে পারি যে 18 গ্রাম পানি। ওকে, তাহলে আমরা বলতে পারি কি যে যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ 1 মোল পানির অণু ইকুয়ালস টু 18 গ্রাম পানি। ওকে, 18 গ্রাম পানি। আর এই যে মোল বিবেচনা করছি, যেহেতু আমরা মোল বিবেচনা করছি, তাহলে আমরা বলতে পারি ইজিলি যে 1 মোল, যেহেতু আমরা 1 মোল বিবেচনা করছি, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে, এবং এটা কি পানির অণু, এটা একটা পানির অণু, তাহলে আমরা ইজিলি বলতে পারি কি যে 1 মোলের বিবেচনায় নাম্বার বসবে অলওয়েজ 6.023 × 10⁻23। এখন আমাদের কনসার্ন হচ্ছে এটা কি পরমাণু নাকি অণু, এটা হচ্ছে অণু। তাহলে 6.023 × 10⁻23টি পানির অণু, যেহেতু অণু আসছে অণুর সাপেক্ষে অণু বসছে, যেহেতু পানির অণু আসছে পানির অণুর সাপেক্ষে পানির অণুই বসছে, এবং নাম্বারটা যেহেতু 1 মোল, 1 মোলের বিবেচনায় অলওয়েজ নাম্বারটা হবে অ্যাভোগাড্রো নাম্বার, সেটা হচ্ছে 6.023 × 10⁻23টি পানির অণু। এবং যেহেতু 1 মোল পানির অণু, এবং সেই 1 মোল পানির অণু হিসাবে আমরা আণবিক ভর যেটা থাকবে সেই আণবিক ভরটাকে 1 মোল পরিমাণ লিখতে পারি সংজ্ঞা অনুসারে, মোলের সংজ্ঞা অনুসারে। ঠিক আছে, তাহলে আমরা সেটা লিখে ফেলছি। তো এই সম্পর্কটা কিছুক্ষণ আগে আমরা 3-4টা উদাহরণ প্র্যাকটিস করে আমাদের ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। তো এখন তাহলে আমরা যে বিষয়টা করতে যাচ্ছি সেটা হলো, এইখান থেকেই কিন্তু আমরা ইজিলি ম্যাথটা সলভ করতে পারি। কারণ কি, কারণ আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে 1 মোল পানির অণু ইকুয়ালস টু 18 গ্রাম পানি ইকুয়ালস টু 6.023 × 10⁻23টি পানির অণু। ঠিক আছে, এখন কথা হইলো যে আমরা এইখান থেকে আমরা ইজিলি লিখতে পারি যে 6.023 × 10⁻23টি, এই সম্পর্কটা করলে ম্যাথটা যে আমি বলছি যে মারাত্মক ইজি হয়ে যায়, তার এক্সাম্পল এটাই। ঠিক আছে, যে 6.023 × 10⁻23টি পানির অণু, যেটা চাইছে সেটাকে আমরা ছোটবেলা থেকে কি করতাম, ডান দিকে রাখতাম। চাইছে হলো ভর, তাহলে ভরটাকে আমরা ডান দিকে রাখি। ইকুয়ালস আমরা কি দেখতেছি যে 18 গ্রাম পানি। ঠিক আছে, তাহলে দেখো 6 এই সম্পর্কটা থেকেই আমরা, এই লাইনটা থেকেই আমরা ইজিলি এই দুইটাকে নিয়ে আমি একটা ইজিলি সলভ করতে পারি। কারণ কি, আমরা দেখছি যে 6.023 × 10⁻23টি পানির অণু ইকুয়ালস টু 18 গ্রাম পানির অণু। ঠিক আছে, তাহলে এখন কথা হইলো, তাহলে আমাকে প্রশ্ন ছিল একটি পানির অণু, একটি পানির অণু, একটি পানির অণুর ভর, একটি পানির অণুর ভর হবে, তাহলে এই যে এখান থেকে আমরা ঐকিক নিয়ম করতে পারি, 1 × 18, আর এটা যাবে নিচে, ডিভাইডেড বাই 6.023 × 10⁻23টি, আচ্ছা 23 এখানে গ্রাম হবে। ঠিক আছে, এত গ্রাম পানি, মানে
একটি পানির অণুর ভর চাইছে, তাহলে এই ভরটা আমরা বের করে ফেলি ক্যালকুলেটর দিয়ে। সবাই ক্যালকুলেশন করে বের করে ফেলো ম্যাথটা। সেটা হচ্ছে আমরা বলতে পারি এখান থেকে 18 × 1 divided by 6.023 into 10 to the power 23। আচ্ছা, তাহলে এটা আসছে হচ্ছে 2.99 into 10 to the power -23 বা 10 inverse 23। 2.99 into 10 inverse 23 গ্রাম। হ্যাঁ, 10 to the power -23 গ্রাম। ঠিক আছে, এত গ্রাম পানি। আচ্ছা, ওকে। তো আমাদের ম্যাথটা সলভ করা কমপ্লিট, আলহামদুলিল্লাহ। তো দেখো, ওই একটা যে লাইন আমরা শিখছি, 3-4টা ম্যাথ প্র্যাকটিস করে এই যে লাইনটা আমরা শিখছি, আমাদের বেসিক বা কনসেপ্ট আলহামদুলিল্লাহ সবারই ক্লিয়ার। তো এই যে বেসিক বা কনসেপ্ট আমরা শিখছি আলহামদুলিল্লাহ, এটার আলোকে আমরা সবাই এই টাইপের ম্যাথগুলো একদম ইজিলি প্রত্যেকে সলভ করে ফেলতে পারবো দ্রুত, ইনশাআল্লাহ। দ্রুত এবং একুরেটলি আমরা সলভ করতে পারবো এই নিয়মে, ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমরা এক্সাম্পল 1 দেখলাম, এখন এক্সাম্পল 2 আর একটা উদাহরণ দেখি। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল 2 দেখতেছি। এক্সাম্পল 2, আচ্ছা, ভালো কথা। ওরা আমাকে বলছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু থাকে। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু থাকে। আচ্ছা, তো এইটাকেও কিন্তু আমরা ওই একটা লাইন দিয়ে ইজিলি বের করে ফেলতে পারি। আমাকে দেওয়া আছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ এটা আমাকে ওয়েট বা ভর পরিমাণ দিছে, ঠিক আছে। আর এবার দিচ্ছে কতটি অণু, মানে আগে যে ম্যাথটা করছি সেটা দেওয়া ছিল হচ্ছে একটার কত, ভর কত, মানে ভর চাইছিল। আর এখন আমাদের ভর দেওয়া আছে, চাইছে হচ্ছে কতটি অণু, ঠিক আছে। তাহলে আমরা ওই লাইনটাকে লিখি। আমরা কি জানি? আমরা জানি 1 মোল, মানে দেওয়া আছে তো সালফিউরিক অ্যাসিড নিয়ে তো আমাদের এটা হবে, মানে ডিল করা লাগবে এই ম্যাথে। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড, 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান সমান আমরা জানি সালফিউরিক অ্যাসিডের আমরা কি জানি, এটা আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে হাইড্রোজেন আছে 2টা, তার মানে 2 × 1 প্লাস সালফার হচ্ছে এখানে কত 32 প্লাস হলো 4 × অক্সিজেনের কত, একটা অক্সিজেনের 16, তার মানে এখানে 64 আর হচ্ছে হ্যাঁ ঠিক আছে 64, তারপর হচ্ছে 66, হ্যাঁ 98, ঠিক আছে, এটা এই হবে হচ্ছে 98। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু 98 গ্রাম 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ এর আণবিক ভরকে, যে আমরা আণবিক ভরকে কি করছি, আণবিক ভরকে জাস্ট গ্রাম এককে প্রকাশ করে আমরা 1 মোল সালফিউরিক অ্যাসিডের ভর পেয়ে গেছি। তো এবং এইটাকে আমরা কি বলতে পারি, আমরা ওই অ্যাজ ইউজুয়াল আগের মতোই, যেহেতু এটা অনু সাপেক্ষে অনু হবে এতটি অনু, এবং যেহেতু 1 মোলের বিবেচনায়, তার মানে 1 মোলের বিবেচনায় আমরা বলতে পারি ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা বা একটা ম্যাজিক নাম্বার, সেটা তো একটাই 1 মোলের বিবেচনায়, সেটা কি 6.023 ইন্টু 10⁻23টি সালফিউরিক অ্যাসিড অণু, সালফিউরিক অ্যাসিড অণু। আচ্ছা, ভালো কথা। তো এখন এই সম্পর্কটা দিয়ে আমরা কি করতে পারি, আমি নিচের এতটুকু বুঝে দিচ্ছি। তো এখন আমাদের কি চাইছে, গ্রাম দেওয়া আছে, ভর চাইছে। আচ্ছা ঠিক আছে, তার মানে এই যে এতটুকু দিয়ে আমরা এই করতে পারি, এই যে এতটুকু নিয়ে আমরা কাজটা করে ফেলতে পারি। তাহলে এখান থেকে কি দেওয়া আছে, যে হিয়ার, মানে এখানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান সমান 6.023 ইন্টু, মানে ঐকিক নিয়মে করতেছি। ঐকিক নিয়মে করলে সুবিধা হচ্ছে একই সাথে সহজ এবং কনসেপ্টটা ক্লিয়ার থাকে, বেসিকটা ক্লিয়ার থাকে। হ্যাঁ আমাদের, এবং আমি আশা রাখবো তোমাদের প্রত্যেকেই আমি যেভাবে করাবো সেভাবে করবে, তাহলে ইনশাআল্লাহ মন আল্লাহ চায় তো তোমাদের প্রত্যেকেরই কনসেপ্ট বা বেসিক তোমাদের ক্লিয়ার থাকবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। আর একটা ব্যাপার আমি বলে রাখতেছি, যে সেটা হচ্ছে তোমরা অবশ্যই, এটা আগেও একবার বলছি এবং তোমরা প্রত্যেকে যাতে করো সেজন্য আরো একবার বলে রাখতেছি, সেটা হচ্ছে অবশ্যই প্রতিটা ক্লাস, অলওয়েজ সর্বদা তোমরা প্রতিটা ক্লাস তোমরা সিরিয়াল অনুসারে করবে, ঠিক আছে। তাহলেই তোমরা প্রত্যেকটা লেকচার ভালোভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখো 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু 6.023 ইন্টু 10⁻23টি
সালফিউরিক অ্যাসিড অণু। আচ্ছা ভালো। এখন আমাকে বলছে কি 1 গ্রামে কয়টা থাকে। আমরা 98 গ্রামে দেখলাম যে 98 গ্রাম, এই যে এখান থেকে সম্পর্কটা নিয়েছি, ঠিক আছে। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে 6.023 × 10⁻23 সালফিউরিক অ্যাসিড অণু। তাহলে 1 গ্রাম সমান সমান কত? হ্যাঁ, অতএব 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড হবে কি, ঐকিক নিয়মে করতেছি 1 × এইটা উপরেরটা 6.023 × 10⁻23, আর এইটা কি হবে, এইটা নিচে ভাগ যাবে ঐকিক নিয়মে, ডিভাইডেড বাই 98 টি সালফিউরিক অ্যাসিড অণু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এটার আনসারটা বের করে ফেলি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে। ঠিক আছে, 1 × 6 পয়েন্ট, তোমরা দ্রুত ক্যালকুলেশন করে ফেলবে, 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 98। আচ্ছা ঠিক আছে, ওকে। আনসার আসছে 6.14 × 10⁻21 × 10⁻21 টি সালফিউরিক অ্যাসিড অণু, এতটি সালফিউরিক অ্যাসিড অণু। আচ্ছা আমি একবার মিলিয়ে নিই যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু ঠিক আছে, আমাদের সকল কিছুই ঠিক আছে। ওকে, তো এখন বিষয় হচ্ছে আমি একটা লাইন লিখে দেবো, যে লাইনটা তোমাদের আমি বলবো তোমাদের লাইফ টাইম, তোমাদের সারা জীবন একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে মনে রাখা লাগবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, লাইনটা আমি লিখে দিচ্ছি। ওকে, লাইনটা হচ্ছে মোল সংখ্যা বের করার নিয়ম। তোমরা সবাই লিখে নিবে, হেডিংটা দিচ্ছি আমি, মোল সংখ্যা বের করার নিয়ম। সবাই লিখে নিবে দ্রুত, মোল সংখ্যা বের করার নিয়ম। সবাই লিখে নিবে। আমি যে লাইনটা লিখে দিছি, আমি তোমাদের বলছি কি, আগেও বলছি এখনো বলতেছি, এখন যে লাইনটা আমি লিখবো এই লাইনটা তোমরা সারা জীবন বা একদম লাইফ টাইম তোমরা প্রত্যেকে এই লাইনটা মনে রাখবে ইনশাআল্লাহ। ঠিক আছে, লাইনটা হচ্ছে এন দ্বারা আমরা হচ্ছে কি মোল সংখ্যা, n = W/m। কোনটাকে আমি লিখে দিব আগে তোমরা লিখো, ঠিক আছে। n = W/m = n/na v, এটা হচ্ছে লিটারে, মানে আয়তনটা লিটারে, ডিভাইড বাই, আমি বলে দিচ্ছি সবকিছু কোনগুলো কি, আগে তোমরা লিখবে 22.4 = s × v লিটার। আচ্ছা ঠিক আছে, তো কোনটাকে আমি লিখে দিচ্ছি আগে, এটাই করো। এটা কি, এটা হচ্ছে লাইফ টাইম মনে রাখা লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, এবার আমি লিখে দিচ্ছি কোনটা কি। প্রথমত আমরা দেখতেছি কি মোল সংখ্যা বের করার নিয়ম, তার মানে n হবে কি, n হবে অবশ্যই মোল সংখ্যা। n কি হবে, n হবে আমাদের মোল সংখ্যা, মোল, ঠিক আছে। n হচ্ছে মোল সংখ্যা। তারপর কথা হচ্ছে যে w কি, w আমাদের w হচ্ছে পরমাণু বা অণুর নমুনায় প্রদত্ত গ্রাম পরিমাণ। পরমাণু অথবা অণুর নমুনায় প্রদত্ত গ্রাম পরিমাণ। আচ্ছা, তারপর হচ্ছে m কি, m তো খুবই সহজ ব্যাপার। m হচ্ছে পরমাণুর পারমাণবিক ভর বা অণুর আণবিক ভর। পরমাণুর ক্ষেত্রে আমরা বলা কি জানি, পরমাণুর ক্ষেত্রে হয় পারমাণবিক ভর, তার মানে পরমাণুর পারমাণবিক ভর অথবা অণুর আণবিক ভর। ভালো,
আচ্ছা আচ্ছা, এখানে এন কি? এন হচ্ছে পরমাণু বা অণুর সংখ্যা, পরমাণু অথবা অণুর সংখ্যা। আচ্ছা, এন এ কি? এন এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এন এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। আচ্ছা, ভি লিটার এটা কি জিনিস? ভি লিটার এটা কি জিনিস? এটা হচ্ছে আয়তন, লিটারে প্রকাশিত আয়তন। ঠিক আছে, ভি লিটার হচ্ছে আয়তন, লিটারে প্রকাশিত আয়তন, লিটারে প্রকাশিত। এটা তো 22.4, এটা একটা কনস্ট্যান্ট। আর এস কি? এস এস হচ্ছে মোলার ঘনমাত্রা। এস হলো মোলার। আচ্ছা, মোলার ঘনমাত্রা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ কিছুক্ষণ পরেই আমরা মোলার ঘনমাত্রা কি জিনিস সেটা আমরা দেখব, হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, মোলার ঘনমাত্রা। আর এই যে ভি লিটার, এটা মানে কি? এটা মানে হচ্ছে আয়তন, অবশ্যই লিটারে প্রকাশিত, এই জন্য ভি লিটার লেখা হয়েছে। আয়তন লিটারে। তোমরা অবশ্যই এইরকম ক্লিয়ারলি টোটালটা বুঝে তারপর তোমরা লাইফ টাইম কিভাবে মনে রাখবে সেটা হচ্ছে অবশ্যই তোমরা এটা বুঝে তারপর প্র্যাকটিস করে মনে রাখবে, তাহলে তোমাদের লাইফ টাইম মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটা হচ্ছে আয়তন লিটারে প্রকাশিত, লিটারে প্রকাশিত। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এতটুকু লিখে নাও, তারপর আমি এই মুছে দিচ্ছি। আচ্ছা, আমি একটু একবার দেখি যে সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, সকল কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো এখন আমি তাহলে একটা ম্যাথ, প্রথমে আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। এক্সাম্পল একটা প্র্যাকটিস করে তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা ম্যাথে চলে যাব, হ্যাঁ, ইনশাআল্লাহ। এক্সাম্পল, তারপর আমরা এই এক্সাম্পল আর হচ্ছে মোলার ঘনমাত্রার কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হওয়ার শেষেই আমরা ডিরেক্ট বোর্ডে আসা যে সিকিউ গুলো আছে সেই সিকিউ গুলো আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। ওকে, তো দেখো এক্সাম্পলটাতে আমাদের বলছে প্রমাণ অবস্থায়। তো আমি এই এতটুকু একটু মুছি আমি। আচ্ছা, ওরা আমাকে বলছে এক্সাম্পলে বলছে সেটা হচ্ছে প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? আচ্ছা, এখন কথা হইলো এই ধরনের ম্যাথগুলো করার ক্ষেত্রে বা সকল ক্ষেত্রেই, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, বা সেটা ম্যাথ হোক, হায়ার ম্যাথ হোক, আমাদের যে কোনো ম্যাথ অ্যাপ্রোচ করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হলো যে প্রশ্নে কি দেওয়া আছে আর কি চাইছে এটা বুঝতে পারাটা। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে এখানে দেখো যে এখানে দেওয়া আছে ধরো 10 গ্রাম হাইড্রোজেন। তাহলে এই যে 10 গ্রাম, এই যে 10 গ্রাম যেটা দেওয়া আছে এটা কি? এটা হচ্ছে ডব্লিউ, মানে এই যে গ্রামে প্রকাশিত, মানে এই যে ভর যেটা, হ্যাঁ, ওয়েট যেটা, ভর বা ওজন আমরা যেটাই বলি না কেন, কেমিস্ট্রি ভাষায় ওজন বলতে পারি, সমস্যা নেই। ভর বা ওজন যেটাই বলি না কেন সেটা আমাদের দেওয়া আছে। আবার এই যে হাইড্রোজেন গ্যাস বলা আছে, হাইড্রোজেন গ্যাস মানে কি? হাইড্রোজেন গ্যাস মানে হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি না। তাহলে এই যে হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে, এখান থেকে তো আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার পাচ্ছি, একটা ডাটা পাচ্ছি। সেই ডাটাটা কি? সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন গ্যাস, এর এর আণবিক ভর কি? কারণ এখানে অণু হিসেবে বিরাজ করে। হাইড্রোজেন গ্যাস কিভাবে প্রকৃতিতে বিরাজ করে? হাইড্রোজেন আর হাইড্রোজেন এইভাবে হাইড্রোজেন অণু হিসেবে বিরাজ করে। তাহলে হাইড্রোজেন যেহেতু অণু হিসেবে বিরাজ করে, তাহলে এই হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে, সরি, এই হাইড্রোজেন গ্যাসের যে আণবিক ভর, হ্যাঁ, আণবিক ভরটা হবে কত? আণবিক ভরটা হবে আমাদের অবশ্যই 2 × 1 মানে 2। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে একটা ডাটা পাইলাম, এই একটা ডাটা পাইছি যে ডব্লিউ ইকুয়ালস টু
10 গ্রাম। তোমরা হ্যাঁ এই ডাটা লিখে নিতে পারো, সমস্যা নেই। ডান সাইডে এইভাবে হ্যাঁ তোমরা ডান সাইডে এইভাবে লিখে নিতে পারো, অসুবিধা নেই। এটা ভালো, ডেটা লিখে করা সবচেয়ে ভালো। সেটা হচ্ছে এখানে কি দেওয়া আছে, ভর দেওয়া আছে না, ভর দেওয়া আছে মানে ডব্লিউ দেওয়া আছে, ওজন দেওয়া আছে, সেটা কত 10 গ্রাম ওয়েট। তারপর হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তার মানে হাইড্রোজেনের আণবিক ভর কত, হাইড্রোজেনের আণবিক ভর দেওয়া আছে হচ্ছে আমরা তো দেওয়া আছে এটা ক্যালকুলেশন করেই পাই, সেটা হচ্ছে 2 × 1 গ্রাম, দ্যাট মিনস 2 গ্রাম। তারপর আচ্ছা আয়তন চাইছে, ভি চাইছে, ভি ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা তাহলে এখন আমরা এখান থেকে এই যে জিনিসগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে, যেমন আমাদের দেওয়া আছে হচ্ছে ডব্লিউ দেওয়া আছে, মানে ডব্লিউ দেওয়া আছে এবং এখান থেকে হাইড্রোজেন থেকে আমরা এম পাইছি, তার মানে ডব্লিউ এবং এম দেওয়া আছে। চাইছে হচ্ছে ভি, ঠিক আছে, চাইছে ভি এবং 22.4, এটা তো কনস্ট্যান্ট হিসেবে আমরা সূত্র থেকেই পাই, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে এই এই দুটো সম্পর্ক থেকেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কথা হচ্ছে এই দুটো সম্পর্ক আনার জন্য এইটা নিয়েছি, অর্থাৎ একই তো জিনিস, n = w/m = v অবশ্যই লিটারে ডিভাইডেড বাই 22.4। তাহলে এটা তো আমরা ইজিলি এইভাবে লিখতে পারি যে জানা আছে অথবা আমরা জানি n = w/m = v লিটার ডিভাইডেড বাই 22.4, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমরা যে মানে আমরা বলার পরিবর্তে আমরা এই চিহ্নটা দিতে পারি, সমস্যা নেই। এখান থেকে আমরা লিখতে পারি w/m = v লিটার ডিভাইডেড বাই 22.4। আচ্ছা ভালো কথা। তো তোমরা নিচে লিখবে, আমি সাইডে লিখতেছি। সেটা হচ্ছে আমরা তাহলে এখান থেকে লিখতে পারি না, এই আর গুণন করি, সেটা হচ্ছে ভি লিটার, মানে এখানে লিটারে প্রকাশিত হবে, এই জন্য লিটারে লিখলাম, ইকুয়ালস টু w/m, এটা কি করছে, আর গুণন করছি, ইন্টু 22.4। তাহলেই তো আমরা ভি লিটারে আয়তনটা পেয়ে যাচ্ছি। তাহলে এই জন্যই বলছি যে কি দেওয়া আছে আর কি চাইছে, এই ব্যাপারটা বুঝতে পারলেই আমাদের প্রত্যেকটা ম্যাথ মানে মারাত্মক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো আমরা এখান থেকে বলতে পারি w/m, তাহলে এখানে w এর মান কত দেওয়া আছে, w এর মান দেওয়া আছে হচ্ছে 10, আর m এর মান কত পাইছি, m এর মান আমরা পাইছি হচ্ছে 2 × 22.4। তাহলে এখন ক্যালকুলেটর আমরা ক্যালকুলেশন করি, তোমরা দ্রুত ক্যালকুলেশন করে নিবে। সেটা হচ্ছে 10/2 × 22.4, দ্যাট মিনস 112 লিটার। তাহলে আমরা কত ইজিলি আমরা পেয়ে গেছি যে সেই গ্যাস, অর্থাৎ এই প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে 112 লিটার। এটা হলো আমাদের আনসার। তো আমাদের এই টাইপটা করা কমপ্লিট আলহামদুলিল্লাহ, এবং আশা রাখবো যে এই টাইপের ম্যাথগুলো খুবই সহজ, এবং আমি আশা রাখবো তোমাদের এই টাইপের ম্যাথ যদি একটু ঘুরিয়েও দেয় তোমরা সেগুলো আনসার করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো এখন বিষয় হলো আমি লাস্ট একটা কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে তারপর হচ্ছে আমি ডিরেক্ট বোর্ড কোশ্চেন সলভ করতে চলে যাব ইনশাআল্লাহ। তো এখন বিষয় হলো আমি একবার চেক করবো যে সবকিছু দেখা যাচ্ছে কিনা ভালো মতো। হ্যাঁ, সকল কিছু ঠিকভাবে দেখা যাচ্ছে। তো এখন আমি বোর্ডটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে মোলারিটি। আমরা আমরা হ্যাঁ সবাই লিখবে আমার সাথে দ্রুত, মোলারিটি। এখন প্রশ্ন হলো মোলারিটি আবার কি জিনিস? এটা খুবই সহজ। মোলারিটি আসলে ঘনমাত্রা পরিমাপের একটা একক। মোলারিটি কি? মোলারিটি হচ্ছে ঘনমাত্রা পরিমাপের বা ঘনমাত্রা নির্ণয়ের একটা একক হচ্ছে মোলারিটি, ঠিক আছে। মোলারিটির আরো অনেক একক, মানে ঘনমাত্রা নির্ণয়ের জন্য মোলারিটি একটা একক, আবার ঘনমাত্রা নির্ণয়ের জন্য আরো অনেক একক আছে, যেমন বলতে পারো যে নর্মালিটি, তারপর হচ্ছে মোলালিটি। মানে যখন তোমরা বড় ক্লাস উঠবে, তোমাদের আপাতত এই ক্লাসের জন্য অর্থাৎ 19 এবং এসএসসি লেভেলের জন্য তোমাদের মোলারিটি এটাই আছে। তো
পরবর্তী ক্লাসে যখন তোমরা উচ্চ লেভেলে যাবে, ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটি লাইফ, তখন তোমরা দেখবে যে আরো অনেক একক আছে, যেমন মোলালিটি, তারপর হচ্ছে নর্মালিটি, তারপর হচ্ছে পিপিএম, পিপিবি, তারপর হচ্ছে পিপিএইচ, ঠিক আছে? এরকম অনেক হচ্ছে মোলারিটি নির্ণয়ের একক আছে, মানে এরকম অনেক ঘনমাত্রা নির্ণয়ের একক আছে। কিন্তু তোমাদের লেভেলের জন্য মোলারিটি যে এককটা আছে এইটাই হচ্ছে তোমাদের, শুধুমাত্র এই মোলারিটিটাই আছে ঘনমাত্রা নির্ণয়ের জন্য, ঠিক আছে? অতএব আমাদের মোলারিটি শিখলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, তো এখন তাহলে আমরা প্রথমে দেখি যে মোলারিটি আসলে কি জিনিস। তো এটা দেখার জন্য অবশ্যই আমার সাথে সাথে সংজ্ঞাটা লিখে নিবে, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, যত মোল দ্রব দ্রবীভূত থাকে, যত মোল দ্রব দ্রবীভূত থাকে, তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। তাকে ওই দ্রবণের কি বলে? তাকে ওই দ্রবণের মোলারিটি বলে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আর এই মোলারিটির একক কি, সেটা খুবই সহজ। মোলারিটির একক হচ্ছে মোল পার লিটার। হ্যাঁ, অথবা এটাকে এইভাবে লেখা হয় ক্যাপিটাল এম, দ্যাট মিনস মোলার। আচ্ছা, এখন কথা হলো যে সংজ্ঞাটা অনেকে না বোঝাটাই স্বাভাবিক, আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। যে নির্দিষ্ট তাপমাত্রায়, এর মানে কি? এর মানে হচ্ছে তাপমাত্রাটা চেঞ্জ হইতেছে না, তাপমাত্রা যেটা আছে ওইটাই ধরো থাকতেছে। ধরো তুমি কোনো একটা ল্যাবে গেছো, ধরো ল্যাবের তাপমাত্রা, ধরো সাপোজ কোনো একটা ল্যাবে গেছো, ল্যাবে যাওয়ার পর দেখলো যে এরকম একটা পাত্র আছে, ঠিক আছে? ধরো টেবিলের উপরে এরকম একটা পাত্র আছে, আর ওই ল্যাবের ধরো তাপমাত্রা দেওয়া আছে, ধরো ল্যাবে এসি চলতেছে, ওই এসির ধরো টোটাল রুমে ধরো 25°C তাপমাত্রা বিরাজ করতেছে, এবং এই তাপমাত্রাটা ধরো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? যদি তাপমাত্রা যদি চেঞ্জ না হয়, মানে বেশি ডেপথে ধরো বোঝার, মানে বেশি ডেপথে ধরো বা কঠিন করে বোঝার কোনো দরকার নেই, সহজ করে বুঝো, ঠিক আছে? ধরো তাপমাত্রাটা, অর্থাৎ তাপমাত্রাটা সেম থেকে, ধরো কোন একটা ল্যাবে এই পরীক্ষাটা চালানো হচ্ছে, মানে কোন একটা ল্যাবে ধরো এই পাত্রটা রেখে দেওয়া হয়েছে, জাস্ট তুমি পর্যবেক্ষণ করতেছো, মানে জাস্ট তুমি দেখতেছো, আলাদাভাবে কোনো এক্সপেরিমেন্ট চালাচ্ছ না, জাস্ট দেখতেছো। ধরো 25°C তাপমাত্রা ধরো এই রুমে বিরাজ করতেছে, এটার পাল্টাইতেছে না, মানে চেঞ্জ হচ্ছে না। তো এটার কথাই বলা হয়েছে যে নির্দিষ্ট তাপমাত্রায়, ঠিক আছে? 1 লিটার দ্রবণে, ধরো এই পাত্রটা 1 লিটারের, কয় লিটারের? 1 লিটারের একটা পাত্র, ঠিক আছে? 1 লিটার পাত্র, ধরো 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে আমাদের ধরো 1 লিটার যে দ্রবণ আছে সেইখানে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, যত মোল, ধরো এই পাত্রটা আছে, এই পাত্রটার মধ্যে মনে করো যে সাপোজ যে দ্রব হিসেবে মনে করো সোডিয়াম ক্লোরাইড, আলাদাভাবে কি আছে? সোডিয়াম ক্লোরাইড আছে, মানে খাদ্য লবণ যেটা, ঠিক আছে? খাদ্য লবণ, ধরো সোডিয়াম ক্লোরাইড আছে, ধরো এটা তো গুলাইলে মানে মিশে যাবে, বাট আমরা জাস্ট এমনি ইমাজিন করতেছি। ধরো এইটা আছে কত মোল? এইটা আছে মনে করো যে 0.1 মোল। হ্যাঁ, তাহলে এখন আমরা বলতে পারবো যে যেহেতু সোডিয়াম ক্লোরাইড, মানে এই দ্রবণে যে দ্রব আছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড হচ্ছে দ্রব, তাহলে এই দ্রব আছে হচ্ছে ধরো 0.1 মোল। তাহলে এই যে টোটাল দ্রবণটা, মানে আমরা দ্রবণ সমান সমান কি জানি? দ্রবণ ইকুয়ালস টু দ্রব যোগ দ্রাবক, ঠিক আছে? তো কথা হচ্ছে দ্রবর পরিমাণটা 0.1 মোল, তা না আমরা বলতে পারি এই টোটাল যে দ্রবণটা আছে, এই দ্রবণটা হবে 0.1 মোলার দ্রবণ। কারণ কি? কারণ 1 লিটারের মধ্যে 0.1 মোল দ্রব হিসেবে সোডিয়াম ক্লোরাইড আছে, তাহলে আমরা বলতে পারি কি এটা হচ্ছে 0.1 মোলার দ্রবণ। আবার একইভাবে যদি আমি আর একটা পাত্র নিতাম, সেই পাত্রে ধরো তোমাদের থাকতো, যদি সেই পাত্রে মনে করো যে এটা ধরো 1 লিটারের একটা পাত্র, মানে 1 লিটার ধরো আয়তনের আছে, মনে করো যে এটার মধ্যে পানি আছে, ঠিক আছে? তাহলে পানি একটা দ্রাবক, আর এই দ্রাবকের মধ্যে মনে করো যে চিনি আছে, C12H22O11, ঠিক আছে? ধরো চিনি আছে, ধরো এটা কত মোল? এটা আছে মনে করো যে 0.5 মোল, ঠিক আছে? 0.5 মোল। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো?
এই যে টোটালটা দ্রবণটা মানে চিনি হচ্ছে কি দ্রব, আর হচ্ছে এই যে পানি এটা হচ্ছে দ্রাবক, তাহলে দ্রব আর দ্রাবক মিলে যে টোটাল মিশ্রণটা পাবো এটাই হচ্ছে দ্রবণ হবে। তাহলে 0.5 মোল, তখন এটাকে আমরা কি বলতে পারবো, যে যেহেতু 0.5 মোল দ্রব 1 লিটারের মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে এই দ্রবণটা হচ্ছে 0.5 মোলার দ্রবণ, মোলার দ্রবণ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম। তো এখন ঘটনা হচ্ছে আমরা ইজিলি তাহলে কি বলতে পারি, তো তা বলার আগে আল্লাহর রহমতে আমাদের একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে আমাদের আমি আশা রাখবো যে আমাদের সবারই এই মোলারিটির কনসেপ্টটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তো এখন বিষয় হচ্ছে এখন এই যে 0.1 মোলার দ্রবণ না, 0.1 মোলার দ্রবণ কি বলা হয় হচ্ছে ডেসিমোলার দ্রবণ, কি বলা হয় ডেসিমোলার দ্রবণ। আর এই যে 0.5 মোলার দ্রবণ একে বলা হয় সেমিমোলার দ্রবণ, কি বলা হয় সেমিমোলার দ্রবণ। তো আমি এই ব্যাপারটা আমি লিখে দিচ্ছি। তোমরা সবাই দ্রুত লিখে নিবে, এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে আচ্ছা এইভাবে না দিয়ে নোট লেখো, নোট লেখো, সেটা হচ্ছে 0.1 মোলার দ্রবণ হচ্ছে ডেসিমোলার দ্রবণ, ঠিক আছে। আর 0.5 মোলার দ্রবণ হচ্ছে সেমিমোলার দ্রবণ। আর হচ্ছে 1 মোলার দ্রবণ, 1 মোলার দ্রবণ হচ্ছে শুধু এটাকে বলা হচ্ছে মোলার দ্রবণ। আচ্ছা এই তিনটা ব্যাপার হচ্ছে আমাদের লাগবে, ঠিক আছে। তো লিখে নাও, ওকে। 1 মোলার দ্রবণ যদি বলা হয় তাহলে এটাকে শুধু মোলার দ্রবণই বলা যায়। আচ্ছা আমি আশা রাখবো যে তোমাদের সকলে ক্লিয়ার। এখন আমরা হচ্ছে মোলারিটি কিভাবে বের করে সেই সূত্রটা আমরা জানবো। আমি একবার দেখে নিচ্ছি যে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সবকিছু। হ্যাঁ সকল কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো মোলারিটি কিভাবে আমরা বের করবো সেটা আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে। কিছুক্ষণ আগে আমি লিখে দিয়েছিলাম মোল সংখ্যা বের করে একটা সূত্র লিখে দিয়েছিলাম, সেটা কি ছিল? আচ্ছা তোমরা সবাই এখানে দিয়ে লিখতে থাকো, এখানে লেখো তারপর নিচে লিখতে থাকো। এখানে আমরা কি দেখছিলাম, n ইকুয়ালস টু s ইন্টু ভি লিটার, মানে মোল সংখ্যা বের করার সূত্র ছিল s ইন্টু ভি অফ লিটার, মানে লিটারে ছিল কিন্তু, অর্থাৎ মোল সংখ্যা ইকুয়ালস টু s মানে মোলার ঘনমাত্রা ইন্টু আয়তন মানে ভি লিটার, ঠিক আছে। তো এখান থেকে আমরা বলতে পারতাম যে তাহলে আমরা বা, হ্যাঁ এই চিহ্নটা তোমরা বা বোঝায়, ঠিক আছে, যে s, তাহলে এখান থেকে আমরা ঘনমাত্রা s ইকুয়ালস টু কি পাই, n বাই ভি লিটার, n বাই ভি লিটার। দেখো এইটা কিন্তু আচ্ছা সেখান থেকে আমরা বলতে পারি যে s ইকুয়ালস টু এই যে n ইকুয়ালস টু আমরা সূত্র দেখছিলাম কি, যে w বাই m, মোল সংখ্যা n ইকুয়ালস টু কি ছিল, w বাই m ও তো ছিল, ঠিক না, হ্যাঁ w বাই m ও ছিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে w বাই m, হ্যাঁ n এর পরিবর্তে আমরা লিখছি w বাই m ডিভাইডেড বাই ভি লিটার। তাহলে এই যে m এটা কি নিচে চলে আসবে, তাহলে আমরা বলতে পারি যে s ইকুয়ালস টু w বাই m ভি, অবশ্যই লিটারে। তাহলে এই একটা সূত্র আমরা পেয়ে গেছি, ঘনমাত্রা নির্ণয়ের এই সূত্রটা আমরা কিন্তু একটা পেয়ে গেছি, যে এস ইকুয়ালস টু কি, এস ইকুয়ালস টু তোমাদের এস ইকুয়ালস টু ডব্লিউ বাই এম ভি লিটার, হ্যাঁ এস ইকুয়ালস টু ডব্লিউ বাই এম ভি লিটার। তো এটা কখন, এই সূত্রটা কখন আমরা প্রয়োগ করব, যখন এই যে আয়তন বা ভি লিটারে দেওয়া থাকবে, আয়তন বা ভি যখন লিটারে দেওয়া থাকবে, লিটারে দেয়া থাকবে। আচ্ছা ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে আবার এখান থেকে আমরা লিখতে পারি যে এস ইকুয়ালস টু ডব্লিউ হাজার, মানে ডব্লিউ ইন্টু 1000, আমি এইভাবে মনে রাখতাম ডব্লিউ হাজার বাই এম ভি। এটা কখন, এটা হচ্ছে যে যখন ভি, আচ্ছা এখন কথা হচ্ছে এই দুটো সূত্রের মধ্যে কোনটা পরীক্ষায় বেশি আসে। পরীক্ষায় রিসেন্ট ইয়ারের মানে প্রিভিয়াস ইয়ার্সগুলো অ্যানালাইসিস করে যেটা আমরা দেখতে পাইছি সেটা হচ্ছে এইটা সবচেয়ে বেশি আসে, এইটা সবচেয়ে বেশি আসে। হ্যাঁ এই সূত্রটা একদম আমাদের ঝাড়া মনে রাখতে হবে, প্লাস এইটাও মনে রাখতে হবে ঝাড়া, বাট এইটা আরো জোরালোভাবে ঝাড়া মনে রাখতে হবে, যাতে একদম লাইফ টাইম মনে আমাদের যাতে একদম লাইফ টাইম মনে থাকে ইনশাআল্লাহ। ওকে, তো তাহলে এস ঘনমাত্রা ইকুয়ালস টু ডব্লিউ হাজার ডিভাইডেড বাই এম ভি। এখন কথা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মানে এটা তোমরা এটা লিখে নিবা, খুব ভালোভাবে লিখে নিবা, যখন
এটা কি ছিল যখন এটা কি ছিল যখন আয়তন বা ভি লিটারে দেওয়া থাকে, মানে লিটার এককে যখন দেওয়া থাকবে। আর এইটা হচ্ছে যখন যখন আয়তন বা ভি যখন আয়তন বা ভি এমএল এ দেওয়া থাকবে, এমএল এককে দেওয়া থাকবে, এমএল, হ্যাঁ এমএল এ দেয়া থাকবে, এমএল এ দেয়া থাকবে। আচ্ছা ঠিক আছে, তো তোমরা, আমি আশা রাখবো যে তোমরা এটা লিখে নিছো। এবার তোমরা এটা লিখে এতটুকু লিখে নাও, তারপর আমি ডিরেক্ট ম্যাথে চলে যাব ইনশাআল্লাহ। ওকে, তো আমি একবার চেক করি যে সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। তারপর আমি এখন ভালো কথা, আমি হচ্ছে যে এখন যে বোর্ডের যে সৃজনশীলগুলো আছে, বোর্ডের সৃজনশীল বা বোর্ডের সিকিউগুলো আমি এখন প্র্যাকটিস করা আমি এখন স্টার্ট করে দেব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সকল কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমাদের আমাদের কনসেপ্ট মানে এসেনশিয়াল যে কনসেপ্ট বা বেসিকগুলো আমাদের ক্লিয়ার করা দরকার ছিল, সেগুলো আমাদের ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা বোর্ডের সিকিউ প্র্যাকটিস করা স্টার্ট করব। আচ্ছা ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে যে আমাদের প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে আসছে, ঢাকা বোর্ড 2023 সালে আসছে। প্রথম যে বোর্ডের কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 23, আমি সংক্ষেপে লিখলাম। তো দেখো প্রথমে ক নাম্বার কোশ্চেন আমাকে বলা হয়েছে যে ফরমালিন কি, ফরমালিন, হ্যাঁ ফরমালিন কি। আচ্ছা, তো যারা অর্গানিক কেমিস্ট্রি ভালো পড়ো তাদের তো মানে দেখা মাত্র তোমরা হয়তো অনেকে বলেও দিছো ইতিমধ্যে। আর যারা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ যে চ্যাপ্টারটা আছে বা জীবাশ্ম বইতে লেখা আর কি, এই যে চ্যাপ্টারটা আছে, তোমরা যারা একটু দুর্বলতা আছে এই চ্যাপ্টারটায় বা একটু ল্যাগিংস আছে, তোমাদের আসলে দুশ্চিন্তা করার বা টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এই চ্যাপ্টারটা তোমাদের প্রত্যেককে আমি এই চ্যাপ্টারটা এই ফাইনাল রিভিশন ব্যাচেই আমি ভালোভাবে কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। তো এখন দেখো ফরমালিন কি, সেটা হচ্ছে মিথানল, HCHO, এটা হচ্ছে মিথানল, হ্যাঁ এটার আনসার আমি লিখতেছি মিথানল, হ্যাঁ HCHO বা মিথানল, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড যে গ্রুপ আছে, সেই অ্যালডিহাইড গ্রুপের একটা যে প্রথম যে সদস্যটা আছে সেটাই হচ্ছে মিথানল। হ্যাঁ, তো এই মিথানলের 40%, এই মিথানলের 40% জলীয়, মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। তো এটা লেখা আছে। আচ্ছা ঠিক আছে, মিথানলের 40% জলীয় দ্রবণকে বা এইভাবে লিখতে পারো যে মিথানলের 40% জলীয় দ্রবণই ফরমালিন, ঠিক আছে। আচ্ছা ভালো কথা। এবার খ নাম্বার কোশ্চেনে বলছে যে পারমাণবিক ভরের কোনো একক নেই কেন, 3 নাম্বার চ্যাপ্টার থেকে আসছে, ঠিক আছে। তো এটা তো আমরা যারা 3 নাম্বার চ্যাপ্টার করে আসছি আমাদের ইজিলি বোঝার কথা আলহামদুলিল্লাহ। তো দেখো বলছে কি যে পারমাণবিক ভরের কোনো একক নেই কেন, পারমাণবিক ভরের কোনো একক নেই কেন। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে পারমাণবিক ভরের কোনো একক নেই কেন আমাকে প্রশ্নটা করছে, এখানে যে বলা হয়েছে যে পারমাণবিক ভর, এই পারমাণবিক ভর বলতে আসলে আপেক্ষিক পারমাণবিক ভরকে বোঝানো হয়েছে,
আপেক্ষিক পারমাণবিক ভরকে বোঝানো হয়েছে। তাহলে আমরা কি জানি যে মৌলের এটার আনসারটা আমি লিখতেছি, সেটা হচ্ছে একদম মেইন যে পয়েন্ট বা একদম মেইন যে কি পয়েন্টটা সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে সাজানোভাবে আনসার করবে এবং আমি এটা মনে প্রাণে বিলিভ করি তোমরা প্রত্যেকেই এটা দিয়ে ইজিলি যখন তোমরা একুরেটলি লিখবে টু দ্য পয়েন্টে তখন তোমরা ইজিলি বোর্ডে ফুল মার্কসই পেয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো দেখো পারমাণবিক ভরে কোনো একক নেই কেন? তো আমরা জানি কি যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু কি জানি আমরা, সেটা হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। হ্যাঁ, একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। আচ্ছা, আমরা কিন্তু এই রিলেটেড ম্যাথও করে আসছিলাম 3 নম্বর চ্যাপ্টারে আলহামদুলিল্লাহ। তো দেখো মৌলের একটি পরমাণুর যে ভর সেটা আমরা তখন দেখছিলাম কি, সেটা আমরা মূলত হিসাব বা ক্যালকুলেশন করি গ্রাম এককে। আবার এই যে একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, তো এরও তো একটা ভর আছে, সেই ভরটা কিসে আমরা প্রকাশ করি? গ্রাম এককে। তাহলে এই একটা গ্রাম একক ডিভাইডেড বাই মানে ভাগ নিচে একটা গ্রাম একক, তাহলে এই গ্রাম গ্রাম কাটা মানে অনুপাতের ক্ষেত্রে কি হয়, তোমরা এইভাবে লিখে তোমরা লিখবে যে একটি কার্বন মানে তোমরা কি লিখবে যে পারমাণবিক ভরের কোনো একক নেই, কারণ মূলত এটি দুইটি একক যাদের গ্রামে প্রকাশ করা হয় তাদের ভাগ করার মাধ্যমে বা তাদের ফলাফল হিসেবে আমরা অনুপাত পাই। আর এই অনুপাত যে আমরা পাই, অনুপাত পাওয়ার কারণে এর একক নেই। তারপর হচ্ছে তোমরা এটি লিখবে, তারপর তোমরা মানে দেখিয়ে দিবে যে যে দুইটা এককই, তারপর তোমরা নিচের দিকে এন্ডিংটা এইভাবে দিবে যে যেহেতু দুইটা এককই গ্রামে এবং এরা ভাগ আকারে বা এরা অনুপাত আকারে থাকে, যে কারণে মূলত এই যে আপেক্ষিক পারমাণবিক ভর এদের কোনো একক নেই, কারণ কি এরা অনুপাত হিসেবে আছে। ঠিক আছে, তো দুইটা দেখা যাচ্ছে কি দুইটা আমরা যখন অনুপাত করি তখন এই গ্রাম গ্রাম কাটা যায়, এই কারণে মূলত কি মৌলের যে আপেক্ষিক পারমাণবিক ভর সেই আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই। আমরা যখন কিছুক্ষণ আগে যখন ওই যে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরগুলো লিখতেছিলাম আমরা কিন্তু একক দেই নাই, এবং হ্যাঁ যখন এটার সাথে গ্রাম যোগ করতাম, যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ছিল 44, শুধু 44 লিখেছিলাম, এর সাথে যখন আমি 44 গ্রাম অ্যাড করতাম তখন আমরা পাইতাম হচ্ছে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের 1 মোল পরিমাণের যে পরিমাণটা হয় ভরে সেটাই ছিল হচ্ছে 44 গ্রাম। অর্থাৎ ওই 44-এর সাথে যে আপেক্ষিক যেইটা আছে আণবিক ভরটা আছে সেটার সাথে গ্রাম একক আমরা লাগিয়ে কি পেতাম, ওই 1 মোলের যে কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণটা সেটা পেতাম। ওকে, ঠিক আছে, তো আমি আশা রাখতেছি যে এই দুইটা আমাদের ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তো এখন আমি পরের ইসে যাচ্ছি, চলে গ নাম্বার। আচ্ছা, তো গ নাম্বারটা করার আগে আচ্ছা হ্যাঁ দেখো গ নাম্বারটা আমাদের বলছে তার আগে একটু উদ্দীপকটা দেখতে হবে। হ্যাঁ, উদ্দীপকে আমাদের দেওয়া আছে কি যে আচ্ছা আগে কোশ্চেনটা আমি লিখি, উদ্দীপকের যৌগটির একটি অণুর ভর নির্ণয় করো। উদ্দীপকের যৌগটির একটি অণুর ভর নির্ণয় করো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে উদ্দীপকে কি মৌল দেওয়া আছে এটা আমি এঁকে দিচ্ছি, আমি জাস্ট সহজ একটা পাত্র এঁকে জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের মৌলটা দেওয়া হচ্ছে কার্বনিক অ্যাসিড। তোমরা সবাই মনে রাখবে কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2CO3। হ্যাঁ, H2CO3 কে মূলত কার্বনিক অ্যাসিড বলা হয়। ঠিক আছে,
তো কার্বনিক অ্যাসিড দেওয়া আছে এবং কি পরিমাণে দেওয়া আছে এটা একটু দেখতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি পরিমাণে দেওয়া আছে এটা বলতে লাগবে না, কিন্তু আমি পুরো উদ্দীপকটা বোঝানোর জন্যই হচ্ছে দেখা যাচ্ছে যে সকল ডেটাগুলো আমি লিখে নিচ্ছি। সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড আছে হচ্ছে 3.875 গ্রাম, 3.875 গ্রাম। আর এখানে মূলত এরকমই দেওয়া আছে। টোটাল দ্রবণটা হচ্ছে 125 ml এর দ্রবণ। টোটাল যে দ্রবণের যে আয়তন সেটা হচ্ছে 125 ml। আচ্ছা, ভালো কথা। তো এই যে ম্যাথটা আমরা যেই কনসেপ্ট শিখে আসছি, যেই কনসেপ্ট ক্লাসের শুরুতেই শিখে আসছি, সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা ইজিলি এই ম্যাথটা আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তো এখন যে বিষয়টা ঘটতেছে, আমি একবার চেক করি যে সব কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, তারপর আমি ম্যাথটা করে দিচ্ছি। হ্যাঁ, সকল কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো দেখো, সেটা হচ্ছে উদ্দীপকের যৌগটির একটি অণুর ভর। তো এখন আমাদের চাইছে হচ্ছে ভর, ভালো কথা। আর এই যে উদ্দীপকের যে যৌগটা আছে, ভালো। এখন এই যে যৌগটা আছে সেটা কি? উদ্দীপকের যৌগটা হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3। তো আমরা লিখি, প্রথমে এখানে দিয়ে স্টার্ট করি। এখানে H2CO3 বা কার্বনিক অ্যাসিডের 1 মোল। সেটা কি হবে? সেটা হবে অবশ্যই এই যে কার্বনিক অ্যাসিড, হ্যাঁ, এই যে যৌগটা থেকে কি আসবে? অণু আসবে। হ্যাঁ, তো এটার 1 মোল অণু হবে কি? সেটা হবে এই যে অণু যেহেতু, তাহলে অবশ্যই আণবিক মানে এই যে আণবিক ভরটা যেটা হবে, এটার আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে আমরা যেই পরিমাণ পাবো সেই পরিমাণটাই হবে 1 মোলের পরিমাণ, ঠিক আছে? তো এটা তো আমরা কনসেপ্ট আলোকে ক্লিয়ার আছে। তো এটা আমরা হিসাব করি সাইডে। হাইড্রোজেন আছে 2টা, তার মানে 2 × 1 প্লাস কার্বন আছে 1টা, তাহলে একটা কার্বনের ভর কত? 12 প্লাস আমরা কি করতেছি? আমরা এখন আণবিক ভর বের করতেছি, ঠিক আছে? কার্বনিক অ্যাসিডের আণবিক ভরটা বের করতেছি। এবং অক্সিজেন আছে কয়টা? 3টা, অর্থাৎ 3 × একটা অক্সিজেনের কত? 16। তাহলে একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নেই। এখানে 2 × 1 প্লাস 12 প্লাস 3 × 16, আমাদের 62 আসছে। আমাদের কত আসছে? 62 গ্রাম আমাদের আসছে হচ্ছে 62। এখন এই যে 62টা পাইছি আণবিক ভর, একে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটা পাবো সেটাই হবে যে 1 মোল কার্বনিক অ্যাসিডের 1 মোল কার্বন ডাইঅক্সাইডের 1 মোল কার্বনিক অ্যাসিডের যে পরিমাণটা সেটা হবে কত? 62 গ্রাম, ঠিক আছে? অর্থাৎ আণবিক ভর যেটা, এই কার্বনিক অ্যাসিডের আণবিক ভর যেটা, সেটাকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটা পাবো সেই পরিমাণই হবে কার্বনিক অ্যাসিডের 1 মোল পরিমাণ, ঠিক আছে? ওকে। তো এখন বিষয় হচ্ছে ইকুয়ালস আমরা কি বলতে পারি? 6.023 × 10⁻23t × 23t কার্বনিক অ্যাসিড H2CO3 বা কার্বনিক অ্যাসিড অণু, ভালো কথা। এখন আমরা ইজিলি এই সম্পর্কটা থেকেই কিন্তু আমরা ইজিলি একটি অণুর ভর মানে ভরটাকে ডানে রাখতে হবে, আর একটি মানে টি যেটা অণুর যে মানে অণুর যে কোয়ান্টিটি বা কয়টি সেটাকে বামে রাখতে হবে। তাহলে এটুক থেকেই কিন্তু আমরা ইজিলি একটি অণুর, এখানে আছে অনেকগুলো অণু, মানে 6.023 × 10⁻23t অনেকগুলো অণু, আমার এখান থেকেই আসলে একটা অণু লাগবে। তাহলে এটাকে বামে রেখে যে ভরটা চাইছে ওকে ডানে রাখতে হবে, মানে একদম আমাদের ছোটবেলার কনসেপ্ট। তো ঠিক আছে, তাহলে আমরা করি ম্যাথটা করি। সেটা হচ্ছে আমরা লিখতে পারি এখান থেকে যে এখানে, আচ্ছা এখানে তো লিখলামই একবার, ঠিক আছে, ওকে। তাহলে আমরা বলতে পারি যে 6.023, অতএব 6.023 × 10⁻23t কার্বনিক অ্যাসিড অণু H2CO3 কার্বনিক অ্যাসিড অণু ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? 62 গ্রাম, 62 গ্রাম, ওকে, কার্বনিক অ্যাসিড। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি বলতে পারি? ঐকিক নিয়মে করলেই তো একটা সলিউশন হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে একটি অণুর ভর, অতএব একটি কার্বনিক অ্যাসিড H2CO3, একটি কার্বনিক অ্যাসিড
অণুর হ্যাঁ ভর হবে কত, অণুর ভর ইকুয়ালস টু ওই কি করতেছি 1 ইন্টু এই যে উপরেরটা 62 সোজাসুজি উপরেরটা, আর এই যে এই যেটা এটা নিচে চলে আসবে সেটা হচ্ছে ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে এখন আমাদের আনসার চলে আসবে ইনশাআল্লাহ। তো আমি ক্যালকুলেশন করি 1 ইন্টু 62 মানে ঐকিক নিয়ম করলেই আমাদের আনসারটা চলে আসতেছে ইন্টু 6 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23, তাহলে কত আসছে 1.029। আমি একবার মিলিয়ে নিই, দ্যাট মিনস এখানে 1.03ও বলা যায়, 1.03 ইন্টু 10⁻23 গ্রাম, হ্যাঁ সরি 10⁻22 গ্রাম, 1.03 ইন্টু 10⁻22 গ্রাম, এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আমি আশা রাখতেছি যে সবাই আমাদের এই ম্যাথটা বোঝা কমপ্লিট। সুতরাং একটি কার্বনিক অ্যাসিড মানে সুতরাং একটি H2CO3 অণুর ভর বা সুতরাং একটি কার্বনিক অ্যাসিড অণুর ভর 1.03 ইন্টু 10⁻22 গ্রাম। আমি আশা রাখতেছি আমাদের সকলের এই ম্যাথটা কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো এখন আমি ঘ নাম্বারটা করে দিচ্ছি। আচ্ছা, ঘ নাম্বার যে কোশ্চেনটা আছে এইখানে আমরা বলছে যে উদ্দীপকের দ্রবণটি সেমিমোলার কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকের দ্রবণটি সেমিমোলার কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, তো আমি একবার চেক করতেছি যে সবকিছু ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, সকল কিছু ঠিকভাবে বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা সবাই জানি যে সেমিমোলার মানে কি। সেমিমোলার মানে কিছুক্ষণ আগেই আমরা দেখে আসছি যে সেমিমোলার দ্রবণ মানে কি। সেমিমোলার দ্রবণ মানে হচ্ছে যেই দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার বা মোল পার লিটার। এটা কিন্তু আমি কিছুক্ষণ আগেই লিখে দিয়েছি, ঠিক আছে। তো এখন আমাদের তো মনে মনে জানা যে সেমিমোলার দ্রবণ মানে 0.5 মোলার। তাহলে কোনোভাবে যদি আমি ঘনমাত্রাটাকে এই দ্রবণের ঘনমাত্রাটাকে 0.5 মোলার দেখাইতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো যে যেহেতু দ্রবণটার ঘনমাত্রা আমরা পেয়েছি 0.5 মোলার, সুতরাং এটা একটা সেমিমোলার দ্রবণ। আর যদি না পাই তখন আমরা বলতে পারবো যে দ্রবণটা সেমিমোলার না, দ্রবণ না। ঠিক আছে, তো আমি স্টার্ট করি যে এখানে আমরা চাইলে ডাটা লিখে নিতে পারি। ঠিক আছে, ডাটাগুলো কি কি যে গিভেন বা দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে কার্বনিক অ্যাসিডের ভর H2CO3 এর ভর W equals to 3.875 গ্রাম। আচ্ছা, ভালো। দেন দ্রবণের আয়তন V 125 ml। দেখো, বি কেয়ারফুল, আমি কিছুক্ষণ আগে দুইটা সূত্র শিখেছিলাম। তখন বলছিলাম মোলারিটির যে মানে দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের যে একটা একক মোলারিটি, মানে সরি দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের যে একটা প্রসিডিওর হচ্ছে যে তোমার কি ছিল, মোলারিটি। ঠিক আছে, তাহলে সেই মোলারিটি নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, মোলারিটি নির্ণয়ের দুইটা সূত্র দেখছিলাম। একটা ছিল S equals to W/mv, ভি ছিল লিটারে, অর্থাৎ যখন লিটারে দেওয়া থাকবে। আর দ্বিতীয়টা ছিল হচ্ছে S equals to W1000 ডিভাইডেড বাই, অর্থাৎ W ইন্টু 1000 মানে 1000 ডিভাইডেড বাই M ইন্টু ভি, অর্থাৎ সেখানে ভিটা ছিল ml-এ। এবং আমি বলছিলাম কি যে যেটাতে VML ওই সূত্রটা আমি বলছিলাম যে বেশি বেশি মানে একদম অনেক জোর দিয়ে মানে মনে রাখতে, যাতে আমাদের একদম লাইফ টাইম মনে থাকে ইনশাআল্লাহ। ঠিক আছে, সেটা ছিল কি, সেটা ছিল হচ্ছে S equals to W ইন্টু 1000 ডিভাইডেড বাই MV।
এবং আমি বলছিলাম যে ভি এম এল এ দেওয়া থাকবে। তো খেয়াল করো এই প্রশ্নটাতে কিন্তু আমাদের দ্রবণের আয়তন ভি কিন্তু আমাদের এম এল এই দেওয়া আছে, ভি কিন্তু আমাদের এম এল এই দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ বি কেয়ারফুল, খুবই কেয়ারফুল থাকতে হবে কোশ্চেন সলভ করার ক্ষেত্রে। কোশ্চেন সলভ করার ক্ষেত্রে অলওয়েজ তোমাদেরকে যে দুইটা জিনিস হতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে টাইমলি তোমাদের আনসার করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে একুরেটলি আনসার করতে হবে। টাইমলি আনসার করতে হবে অ্যান্ড একুরেটলি আনসার করতে হবে, ঠিক আছে? এটা প্রত্যেকটা সাবজেক্টস, প্রত্যেকটা বিষয়েই তোমরা এই দুইটা ব্যাপার এনশিওর করবে পরীক্ষায় ইনশাআল্লাহ। ওকে, দেখো তাহলে আমরা আসি যেখানে আচ্ছা, এখন আমরা বলি এম এর মান। এম এর মান তো কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে H2CO3 এর এম বা আণবিক ভর কত ছিল, সেটা ছিল হলো 62 ছিল। ভালো কথা। আর আমাকে কি আমরা এখন বের করবো, কি বের করবো হচ্ছে মোলার ঘনমাত্রা, S = হোয়াট। তাহলে এখানে অথবা লিখতে পারি যে আমরা জানি বা জানা আছে কি জানা আছে আমাদের যে মোলার ঘনমাত্রা, ঠিক আছে? মোলার ঘনমাত্রা মানে আমরা বলতে পারি এস, হ্যাঁ, S = W × 1000 ডিভাইডেড বাই M × V। এই ভিটা ml এ ছিল, এখানে আমাদের ml এ আছে যেহেতু, এই জন্য এই সূত্র করছে W × 1000 ডিভাইডেড বাই M × V। কিন্তু যদি ml এ না থাকে, যদি লিটারে থাকতো, তখন হয়তো কি, তখন হয়তো S = W/mv, এই ভিটা থাকতো লিটারে। বাট এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে ml এ। মানে আমি বারবার বলে দিচ্ছি যাতে তোমরা কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে একদম খুবই কনসিয়াস থাকো এবং একদম টাইমলি অ্যান্ড একুরেটলি আনসার করতে পারো ইনশাআল্লাহ। তো দেখো তাহলে S = W × 1000 ডিভাইডেড বাই mv, ঠিক আছে? ml এ যেহেতু দেওয়া আছে, তাহলে এখন আমরা বসাই W এর মান কত, 3.875 × 1000 সূত্র বসাচ্ছি। আর m এর মান ছিল হচ্ছে 62 × v এর মান কত, v এর মান হচ্ছে 125, ঠিক আছে? অতএব আমরা s এর মান পেয়ে যাচ্ছি। s এর মানটা হচ্ছে w এর মান কত, w এর মান হচ্ছে 3.875 × 1000 ডিভাইডেড বাই 62 × 125, এই তো 0.5 মোল পার লিটার, বা বড় হাতের এইভাবেও লেখে 0.5 মোলার। তাহলে যেহেতু একবার দেখে নিচ্ছি যে সবকিছু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, সবকিছু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যেহেতু দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার, সুতরাং দ্রবণটি একটি সেমিমোলার দ্রবণ, ঠিক আছে? তাহলে বলছে কি যে উদ্দীপকের দ্রবণটি সেমিমোলার কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দিলাম। তো আমি আশা রাখবো যে এই যে সৃজনশীলটা আছে বা এই যে সিকিউটা আছে, সেটা তোমাদের সকলের ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তো আজকে আমি হচ্ছে তোমাদের আর ক্লাসটা লং করতে যাচ্ছি না, কারণ হচ্ছে আমি কথা ছিল হচ্ছে যে সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় পর্বতেই চ্যাপ্টার নাম্বার 6টা কমপ্লিট করে দেওয়ার জন্য। কিন্তু এখানে কথা হচ্ছে যে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আমাদের এখনো বাদ আছে, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো এই লিমিটিং বিক্রিয়কটা, এগুলো যেমন ইম্পর্টেন্ট, আগের ক্লাসে যা পড়েছি সেটাও যেমন ইম্পর্টেন্ট, লিমিটিং বিক্রিয়কটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি চাচ্ছিলাম যে লিমিটিং বিক্রিয়কটা তোমাদের পরবর্তী ক্লাস বা এর পরের যে ক্লাসটা হবে 3 নাম্বার পর্ব, সেই পর্ব 3-ই হচ্ছে আমি চাচ্ছি যে মানে এই চ্যাপ্টারটা একদম ভালোভাবে কমপ্লিট করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই জন্য আমি দেখা যাচ্ছে একটা পর্ব তোমাদের জন্য আমি বেশি রেখেছি, যাতে তোমরা এই চ্যাপ্টারটা একদম ভালোভাবে কমপ্লিট করতে পারো ইনশাআল্লাহ। তো এই ছিল হচ্ছে মূলত, এই জন্য আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো এই হলো বিষয়। তো এখন কথা হচ্ছে, তার আগে অবশ্যই আমি তোমাদেরকে HW দিব, তোমরা অবশ্যই HW লিখে নিবে। আচ্ছা, HWটা হচ্ছে তোমাদের প্রথমে CW এর পড়া রিভিশন,
সিডাব্লিউ তে যা কিছু পড়াইছি সেগুলো একবার রিভিশন দিবে প্রথমে। সিডাব্লিউ এর পড়া রিভিশন, দেন আমি যে ম্যাথগুলো করাইছি, হ্যাঁ সিডাব্লিউ এর সিডাব্লিউ এর যে ম্যাথগুলো করাইছি সেগুলো অবশ্যই হাতে লিখে প্র্যাকটিস করবে। সিডাব্লিউ এর আচ্ছা সিডাব্লিউ এর সূত্র, প্রথমত কথা হচ্ছে কতগুলো সূত্র লিখে দিছিলাম, ঠিক আছে, কিভাবে কি বের করবে। যেমন মোলারিটির সূত্র লিখে দিছি 2টা, তারপর তোমাদের মোল সংখ্যার একটা সূত্র লিখে দিছি, ঠিক আছে। তো সূত্রগুলো কি করবে, সিডাব্লিউ এর সূত্রগুলো 5 থেকে 6 বার প্র্যাকটিস, 5 থেকে 6 বার বুঝে বুঝে, অবশ্যই একক সহ বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, মানে বুঝে বুঝে প্র্যাকটিস করে মনে রাখা লাগবে মাস্ট। সিডাব্লিউ সূত্রগুলো 5 থেকে 6 বার বুঝে বুঝে প্র্যাকটিস করে একদম লাইফ টাইম মনে রাখবে। ইনশাআল্লাহ বুঝে বুঝে প্র্যাকটিস করে মনে রাখা লাগবে। দেন সবশেষ যে কাজটা সেটা হচ্ছে সিডাব্লিউ এর ম্যাথগুলো একবার এসডব্লিউ, সিডাব্লিউ এর সবার প্রথমে সিডাব্লিউ এর সিডাব্লিউ এর ম্যাথগুলো একবার এইচডব্লিউ, ঠিক আছে। তো এইটা করতে তোমাদের লাগবে হচ্ছে বড়জোর 20 মিনিট, এটা করতে 40 মিনিট, 1 ঘন্টা, এটা করতে 30 মিনিট, কত 1.5 ঘন্টা, আর হচ্ছে 30 মিনিট একটা এইচডব্লিউ, সেটা হচ্ছে। এবং আজকের টাইপের 2টা সিকিউ ব্র্যাকেটে বোর্ডে আসা, হ্যাঁ বোর্ডে আসা কোথা থেকে করবে, টেস্ট পেপার বা মেডিজি থেকে করবে। আজকের টাইপের 2টা সিকিউ বোর্ডে আসা এইচডব্লিউ কোথা থেকে করবে, টেস্ট পেপার বা মেডিজি থেকে। তো এই ছিল আজকের এইচডব্লিউ। তো আমি এখন এটা মুছে দিচ্ছি। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস, এবং আমি আশা রাখবো যে তোমরা প্রত্যেকেই যে বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, তোমরা প্রত্যেকেই নিজেদের অবস্থানে থেকে এই যে দিনগুলো আছে, আমি মনে প্রাণে বিলিভ করি সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই তোমাদের ভ্যালুয়েবল টাইমগুলো আছে, এই টাইমগুলো তোমরা অবশ্যই কাজে লাগাবে, এবং এই সময়গুলো কাজে লাগানোর মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের বেস্ট ট্রাই করবে যে এসএসসি যে পরীক্ষাটা বা বোর্ড থেকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষাটাতে আমি এটা মনে প্রাণে বিলিভ রাখি যে তোমরা এই টাইমটা, এই যে সময়টুকু থাকবে, সেই সময়টুকু অবশ্যই তোমরা বেস্টভাবে কাজে লাগাবে, যাতে করে তোমাদের প্রত্যেকেরই টার্গেট থাকবে যে তোমরা এই সময়টুকুতে এমনভাবে পড়বে, এমনভাবে প্রস্তুতি নিবে যাতে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষায় প্রতিটা বিষয়ে A+ এনশিওর করতে পারো, হ্যাঁ। এবং A+ বা 80+ এর উপরে যত দেওয়া যায়, 90, 95 বা 90+ এরকম নম্বর তোমরা এনশিওর করতে পারলে প্রত্যেকের জন্যই এটা বেস্ট হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। তো আমি এটা মনে প্রাণে বিলিভ করি তোমরা প্রত্যেকেই এই সময়টুকুকে কাজে লাগাবে, এবং তোমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে থেকে বেস্ট একটা প্রিপারেশন নিবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।